আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে আসলাম ভাই তোমাদের সামনে আজকে তোমাদের কেমিস্ট্রি রসায়নের। তোমরা কিন্তু জানো আমরা 500 এমসিকিউ এবং 200 সিএমসির ভিতরে কিন্তু ছিলাম এবং পার্ট 1 এ যতটুকু কভার করছি আমাদের বাকি যতটুকু অংশ আছে ততটুকু আজকে আমরা এই সেকেন্ড পার্টে কভার করে ফেলবো। ওকে, তো সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আসো, দাঁড়াও আমি একটু চেক করে নিচ্ছি কই কমবে। তোমরা আসো, আইয়া পড়ো। আসো, এই যে কই তোমরা? ওকে, অনেকে তোমরা চলে আসছো, থ্যাংক ইউ ভাইয়ারা, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম ভাই, প্রেজেন্ট। ওকে, গুড। আসো আসো সবাই আসো, আসো। আসছো? ওকে, বলো আমাকে একটু জানাও যে আমরা কতটুকু গেছিলাম, আমরা কতটুকু পর্যন্ত পড়াশোনা করছিলাম বলো তো। এই যে টাইপ ওয়াইজ এমসিকিউ তো আমরা ছিলাম, রাইট? টাইপ নাম্বার 3 ডান, আমাদের টাইপ 4 এ ছিলাম, রাইট? এখান থেকে শুরু হবে, আমার যতটুকু মনে পড়ে এখান থেকে স্টার্ট হবে, রাইট? দেখো টাইপ 4, টাইপ নাম্বার 4 থেকে শুরু হবে, ঠিক আছে? টাইপ 4 থেকে শুরু হবে। আচ্ছা দেখো, দেখো কই কই, চমৎকার, মস্ত। আচ্ছা, অনেকই তোমরা জয়েন করছ, আপনারা দেখলে খুশি লাগে, বাহ ভালো, খুব ভালো লাগে। টাইপ 4, আপনি তো কেমিস্ট্রি সেকেন্ড। আচ্ছা করাবো না, করাবো না। এই যে মানজুর, তুমি একটু হোয়াটসঅ্যাপে নক দাও ভাইয়া। ঠিক আছে, রেডি, 1 2 3। আজকে ম্যাথ ক্লাস হবে, রাইট? 9টা 9টা ভাইয়া, 9টা। আচ্ছা রেডি, আমাদের হাতে টাইম নাই, আমাদের অনেক কিছু করতে হবে, রাইট? দেখো তো গরম গরম লাগতেছে, বুঝলাম না কিছু। হুম, গলাটা ভাঙ্গা শেষ, তোমাদের কাছে আমি সাজেশন চাইছি যে আমি কি খাবো, আর তোমরা কোনো কথাই বলো না, বুঝলাম না। একজনে জানি কি বলছিল, লঙ্কা না কিসের কথা জানি বলছিল। হুম, বলো। কথা বলতে বলতে বুঝছো গলাটা শেষ করে ফেলাইছি। দেখো খেয়াল করো, এখানে কি দেখা হইছে? ফসফরাস ট্রাইক্লোরাইড। মনো জানো, তোমরা জানো মনো মানে হইছে 1, ডাই মানে হইছে কিন্তু 2, ট্রাই মানে হইছে কিন্তু 3। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড মানে কি? পি ক্লোরাইড বলছে মানে সিএল, বা ট্রাই বলছে ভাইয়া, তার মানে পিসিএল3 হবে। এখন এই অণুতে কতটি সমযোজী বন্ধন আছে ভাইয়া? সমযোজী, তোমরা কিন্তু জানো বন্ধনের ক্ষেত্রে একটা হচ্ছে কিন্তু তোমার আয়নিক বন্ধন এবং অন্য আরেকটা হচ্ছে কিন্তু তোমার সমযোজী বন্ধন। আয়নিক বন্ধনে তোমরা জানো, বেসিক আমি শিখেছি, ইলেকট্রন কিন্তু আদান প্রদান হয়, তাই না? ইলেকট্রনের কিন্তু আদান প্রদান হয়, একজন আরেকজনের কাছে যাবে, ও আবার ওর কাছে আসবে। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে বন্ধনটা ওটা হচ্ছে ইলেকট্রন তোমার শেয়ার করবে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ভাইয়া তোমার এখানে সমযোজী বন্ধনের কথা বলছে। তুমি জানো যে পিসিএল3, পিসিএল5 এগুলো সবাই কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, রাইট? বাট এখন তোমার দেখতে হবে যে এখানে কতটি সমযোজী বন্ধন আছে। এখন এটা যদি তুমি বের করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার একটু চিত্র আঁকতে হবে ভাইয়া। দেখো আঁকো, ফসফরাসের কি আঁকো? আমরা জানি মাঝখানে থাকে নিউক্লিয়াস মামা, তারপরে কক্ষপথ, প্রথম কক্ষপথে আমরা জানি দুগ্গা, পরেরটাতে আমরা জানি আষ্টুগ্গা। আচ্ছা এই যে আষ্টুগ্গা, আষ্টুগ্গার দুগ্গ কজ্ঞা 10 গা। আচ্ছা, পরের কক্ষপথে আমরা জানি ফসফরাসের কত ভাইয়া? ফসফরাসের হচ্ছে কিন্তু আমরা জানি 15। তাহলে পরের কক্ষপথ হচ্ছে কিন্তু 2, 3, এই 4, এই 5, মানে পরের কক্ষপথে 5টা বইছে। এখন এই 5 হাতে 5টা কিন্তু ক্লোরিন আসবে ভাই, এখানে আসবে ধরো, আবার এই জায়গাতে আসবে, হ্যাঁ এখানে আসবে, আবার এখানে আসবে, মানে ক্লোরিন আসবে। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, ক্লোরিন যে আসবে ও কিন্তু ইলেকট্রন এখানে একটা দিবে, ও কিন্তু একটা দিবে, ও কিন্তু একটা দিবে। তাহলে আমাদের এখানে কিন্তু বলছে এই যে 3টা ক্লোরিন
তিনটা ইলেকট্রন শেয়ার করছে। আবার এই যে ফসফরাস, ও কিন্তু ওর বাইরের তিনটা ইলেকট্রন ক্লোরিনের সাথে শেয়ার করছে ভাইয়া, শেয়ার করছে, বুঝছো? তাহলে এখানে কয়টা শেয়ার করছে? তিনটা। এই অ্যান্সার হবে এই কারণে ভাইয়া তিনটা। ওকে, কারণ বলছে কি কতটি সমযোজী বন্ধন আছে, তাহলে অ্যান্সার হবে কিন্তু ভাইয়া তিন। ডেল্টা ডেল্টেল বলো। আলাইকুম আসসালাম ভাইয়া, একটু সমস্যা আছে, প্লিজ হেল্প মি। বলো তোমার সমস্যার কথা খুললে মিললে বলো, সমস্যা নেই। বলো বলো বলো। দোয়া করবেন সবাই, কালকে আমার টেস্ট রেজাল্ট দেবে। দোয়া এবং শুভ কামনা রইল তোমার জন্য, বুঝছো? একজন বলছে লেমন টি খান। ভাই খাইছি, বুঝছো? এই যে কি বলে লেবু বললো, এটা বললো, সেটা বললো, সব কিন্তু কমতেছে না। টি খান, আচ্ছা টি খাবো, অনেক বেশি বেশি করে টি খাবো। আচ্ছা, পিডিএফ দেন ভাই, দিব না দিব না, ক্লাস শেষ করে দিব না। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছো সবাই। ভালো থাকি কেমনে বলো ভাইয়া? একটা ভাবি টাবি খুঁজে দেবা তোমরা, থাকি কেমনে বলো? হুম, ভাবি টাবি খুঁজে টুজে দাও তোমরা, বুঝছো? ভাবি ছাড়া ভালো লাগে বলো? ভাইয়া আজকে অনেক ভালো লাগতেছে আমাকে, ফর্সা দেখাচ্ছি, দেখো তো, একটা সেলফি হয়ে যাক তাহলে। হুম, যাক। একজনে বলছে আদা ইট মানে করেন, মানে আদা খেতে বলছো? আচ্ছা খাবো না ভাইয়া, কালো জিরা খান। কালো জিরা খাবো, আদা খাবো, তারপর কি খাবো? আর জানি কি বলছো? লেবু বলছো? খাইছি রে। কি আপনার ভাবির ঘরের মেহেতে পানি দেন, গলা ঠিক হয়ে যাবে মানে? এই যে শোনার পর আচ্ছা শোনো, কথা বললে অনেক কথা বলা যায়, বুঝছো? কথা বললে অনেক বলা যায়, তাতে সময় চলে যায়। ঠিক আছে। হম, আচ্ছা ঠিক আছে। না, তুলসী পাতা খান, খাইস। তোমরা যে কয়টা নাম বলছো সব খাবো আমি, দেখি কোনটায় কাজ করে। হ্যাঁ, আচ্ছা। ভাইয়া আপনি কি মেকআপ করছেন? এত ফর্সা দেখা খান কি রে? কি বলে দেখো তো? হুম 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 হুম, ফর্সা দেখায়। হুম হুম, না না, হ্যাঁ এই এই যে পাঞ্জাবিটার গুণে সম্ভবত ফর্সা দেখায়, বুঝছো বেশি। হুম, আচ্ছা। হুম, ঠিক আছে। ভাবি পাইছি, কই ভাবি কই? দাও, ভাবি পাইছো, ভালো করছো। আচ্ছা দেখো, বাদ দাও এই, এতে আমাদের টাইম লস হয়, বুঝছো? তোমাদের সাথে মজা করবো না সামনে ইনশাল্লাহ। এখন বাদ দাও, এখন আমাদের অনেক পড়াশোনা আছে, এই যদি মজা করি এমনিতেই টাইম চলে যাবে। দেখো, কোন মৌলের অণুটিতে দ্বিবন্ধন আছে? তোমাদেরকে আমি কিন্তু গতকালকের ক্লাসে আমি কিন্তু দেখাইছিলাম ভাইয়া, মাথায় রাখবা। হাইড্রোজেন হাইড্রোজেন ওরা কিন্তু এক বন্ধনে আছে, তাই না? হাইড্রোজেন হাইড্রোজেন এক এখানে দেখো, এই যে H2, হাইড্রোজেন হাইড্রোজেন একক বন্ধনে আছে। নাইট্রোজেন কিন্তু ওরা ত্রিবন্ধন, মানে তিনটা দাগ আছে। অক্সিজেন ওর আছে কিন্তু দ্বিবন্ধন, ক্লোরিন আছে কিন্তু এক বন্ধন। তাহলে এখানে দেখো কোনটা হবে? এটা আমি গতকালকের ক্লাসে শিখাই দিচ্ছি, অক্সিজেন। অক্সিজেন কিন্তু সবসময় কিন্তু ভাই দ্বিবন্ধনে থাকে। আচ্ছা, কোনটি সমযোজী যৌগ ভাইয়া? হিসাব বরাবর। সমযোজী যৌগ আর আয়নিক যৌগের মধ্যে পার্থক্য যে একটা, আয়নিক যৌগ ইলেকট্রন আদান প্রদান করবে, সোজা কথা। আর সমযোজী যৌগ ইলেকট্রন আদান প্রদান করবে না, ইলেকট্রন শেয়ার করবে। তুমি খেয়াল করো ভাইয়া, এই যে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম এই ক্লোরাইড, এটা নিয়ে যদি কাজ করো, ক্যালসিয়াম কিন্তু দুইটা ইলেকট্রন দিবে, আর এই ক্লোরিন কিন্তু এই দুইটারে কিন্তু গ্রহণ করবে। ক্যালসিয়াম 2 প্লাস ক্লোরিন মাইনাস। দেখো এই ক্যালসিয়ামের এই যে 2, ওর কাছে কাছে ক্লোরিনের মাইনাস কিছু না, মানে এক এক কিন্তু ওর কাছে আসছে। ওকে, তার মানে এটা একটা আয়নিক যৌগ। ম্যাগনেসিয়াম অক্সাইড এটা একটা আয়নিক যৌগ। অ্যালুমিনিয়াম এই যে Al2O3 এটা একটা আয়নিক যৌগ, এখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে। আর তার মানে এই যে HCl যেটা, এটা ইলেকট্রন শেয়ার করছে ভাইয়া, এটা জাস্ট ইলেকট্রন শেয়ার করছে, বুঝছো? ওকে, এই যে ভাইয়া আপনার বেশি বেশি ঠান্ডা পানি খেতে হবে, তাহলে গলা ঠিক হয়ে যাবে। মাইট চিনো? মাইট, বড় বড় মাইট দিব আমি, বুঝছো? কি চালাক রে ভাইয়া, শুকনো মরিচ দিয়ে গরম পানি খান। হ্যাঁ,
আরো কিছু বাকি আছে বলো। হুম এটা কোনো কথা হইলো? এসকে রাকিবুল ভাইয়া তুমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, কল দিও হোয়াটসঅ্যাপে। সবসময় কিন্তু এখন বসা থাকে সবাই। হুম ঠিক আছে। ওয়েবসাইটে দিব না স্যার, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন। বাহ, হ্যাঁ এটা কোনো কথা হইলো? গলা ভাঙছে, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব? আচ্ছা দেখো, খেয়াল করো, অধাতু অধাতু মিলে কোন ধরনের বন্ধন হয় বলো দি? এই অধাতু অধাতু মিলে কোন ধরনের বন্ধন? এটা জানা কথা ভাইয়া, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, ডান ডান ডান। পরেরটা, কোনটি দ্বিপরমাণুক অণু গঠন করে ভাইয়া? দ্বিপরমাণুক অণু, দ্বিপরমাণুক অণু ভাইয়া ফ্লোরিন, ফ্লোরিন এটা মাথায় রাখবা। কারণ আমরা জানি হ্যালোজেন গ্রুপে যারা আছে, অর্থাৎ 17 নম্বর গ্রুপে যারা আছে, তোমরা কিন্তু জানো যে ফ্লোরিন বলো, ক্লোরিন বলো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, হ্যাঁ তারপর আয়োডিন, এরা কিন্তু সবসময় কিন্তু দ্বিপরমাণুক ভাইয়া, দুইটা দুইটা করে থাকে। এটা আমি তোমাদের সপ্তম অধ্যায়ে শিখাই দেবো, ওকে? প্যারা নিও না তো, সপ্তম অধ্যায়ে আমি অলরেডি কিন্তু তোমাদেরকে শিখাই আছি, বাট এটা আমি তোমাদের সপ্তম অধ্যায়ে শিখাই দেবো, ওকে? হম, তার মানে মাথায় রাখবা ফ্লোরিনটা এই দ্বিপরমাণু কেন থাকে সেটা আমি শিখাইছি। দেখো, ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত জোর, ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? তাহলে সিম্পল, তুমি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9 না? আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করো। প্রথম কক্ষপথে 2টা, কয়টা কাটা? বলো বলো বলো, কয়টা কাটা? 2টা আর 7টা মনে হয়। তাহলে এই 2, এই 4, এই 6, আমার কি ঠিক আছে সবকিছু? ফ্লোরিন অণুতে বলছে, ফ্লোরিন পরমাণু বলে নাই ভাইয়া, ফ্লোরিন অণুতে বলছে। তাহলে ফ্লোরিন অণুতে মানে কি? ফ্লোরিন অণুতে, খেয়াল করো খেয়াল করো, অণু কখন হয়? অণু আর যৌগ আমি কিন্তু তোমাদেরকে শিখেছি, অণু আর যৌগ কিন্তু এক কথা। অণু আর যৌগ, আর মৌল আর পরমাণু, মৌল আর হয়েছে কিন্তু ভাইয়া পরমাণু এক কথা। এটা কি জানো? এই মৌল বা আর হয়েছে কিন্তু ভাইয়া পরমাণু, এটা এক কথা। মানে মৌল মানে কি? যেমন পর্যায় শ্রেণীতে 118টা মৌল আছে, এগুলোকে তুমি মৌল বলতে পারো বা পরমাণু বলতে পারো। আর অণু কোনগুলোকে বলবা? যখন এই যে এক মানে 2 জন মিলবে অথবা 3 জন মিলবে, হ্যাঁ, অথবা একটা দুইবার থাকবে, যেমন H2 C2, তারপর হচ্ছে I2, এরকম যখন 2টা 3টা থাকবে, এটাকে কিন্তু আমরা বলতে পারি ভাইয়া অণু অথবা কিন্তু যৌগ। আমার কথা বুঝতে পেরেছো? তার মানে এখানে বলছে কিন্তু ফ্লোরিন অণু, তার মানে আমরা বলতে পারি F2 কথা বলছে, F2 কথা। তাহলে তুমি চিন্তা করো, নরমালি গেস করো, একটা ফ্লোরিনকে যদি তুমি একটু আঁকো, তাহলে সেক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, বা পরেরটা পাবা কয়টা? 7টা। তাহলে 6টা দিলাম, একটা কিন্তু 7টা। আবার সেম ভাবে তুমি তোমার আরো একটা ফ্লোরিন আঁকতে হবে, কারণ F2 না, F2 মানে কি? 2টা ফ্লোরিন। আরো একটা ফ্লোরিন আঁকো, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কয়টা? 2, 4, 6, এই 7টা। এখন আসি, তাহলে 2টা ফ্লোরিন আমরা আঁকলাম। আমাদেরকে বলছে ফ্লোরিন অণুতে মানে F2 তে, মানে 2টা ফ্লোরিনে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে? তাহলে মুক্ত মানে কত জোড়া মুক্ত ইলেকট্রন থাকে? মুক্ত ইলেকট্রন, আচ্ছা কয় জোড়া? তাহলে তুমি চিন্তা করো, জোড়া মানে কি? 2টা মিললা, এই 1টা 2টা 3টা, আর এটা তো সিঙ্গেল, এটা তো জোড়া না, জোড়া এখানে 3টা, আবার এই পাশেও তোমার 3টা, তাহলে 3 আর 3 6, তার মানে 6 জোড়া। কুমিল্লা বোর্ডে আসছে, ডান। আই বুঝছো? বুঝছো? ওকে গুড। আচ্ছা, কেউ রিপ্লাই দেয় না, এসকে রাখিব। আচ্ছা ভাই, তোমার সমস্যাটা কি বলো তো? ভাই আপনাকে এরা মেরে মেরে ফেলে দিবে কেন? না, যে কমেন্ট করো বুঝছো, আপনি ঠান্ডা পানি না বরফ খান তাহলে ঠিক হয়ে যাবে। বাহ, নাপা খান, ও রি, যাক, আজকে একটু মনে হয় নিজেকে ডাক্তার ডাক্তার ফিল হচ্ছে, বুঝছো? কেউ খাইতে বলছে মরিচ, কেউ খাইতে বলছে কাঁচা লঙ্কা, কেউ ডাক্তারের পরামর্শ নিতে বলছে, কেউ নাপা খাইতে বলছে, আর কি জানি, কেউ লেবু খাইতে বলছে, কেউ লেমন খাইতে বলছে, আর কি, কেউ আদা খাইতে বলছে। বাহ, চমৎকার। ভাইয়া আমি আমার ড্যাশবোর্ডে পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করব? নতুন করে কি আবার? হ্যাঁ, নতুন করে তুমি রেজিস্ট্রেশন করবা। রেজিস্ট্রেশন করার পরে যে ওয়ার্ডার নাম্বারটা দিবে, ওই ওয়ার্ডার নাম্বারটা তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবা, এবং বলবা যে ভাইয়া আমি রিফাত ভাইয়ের কাছে এই জিনিসটা বলছি যে নতুন করে আমাকে রেজিস্ট্রেশন করতে বলছে, আমার নতুন করে এটা অ্যাড করে দেন। ওকে, ডান।
নাপার উপরে কিছু নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি অ্যামব্রক্স সিরাপ খান, তাই ঠান্ডা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ভাত খান ভাইয়া। উরে এডি না, এদের লইয়া যে এত ফাজিল আর এত চালাক, তোমাদের সাথে আর মজাই করবো না বুঝছো। আচ্ছা দেখো, এটা পানি, এই যে পানি পানি পানি, এই যে পানি পানি বলি না ক্লাসে, সমস্যা রয়েছে এখানে। তো পানি খাইতে খাইতে গলাটা গেছে গা। পানি অণুতে কতটি মুক্তজোর ইলেকট্রন থাকি, তাহলে তুমি চিন্তা করো। এই H2O মানে হচ্ছে কিন্তু ভাই পানি, এই পানির ভিতরে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করো। তোমরা জানো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু 8, ফাইন। প্রথমে থাকে এখানে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ হচ্ছে কিন্তু 2টা, তাহলে পরবর্তী যে কক্ষপথটা থাকে সেখানে কয়টা বসবে? 8টা, যেহেতু 6টা বসবে। আচ্ছা তাহলে 6টা তুমি দাও, তাহলে 2, এই 4, এই 5, এই 6। তুমি দেখো এই 2 হাতে 2টা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন, আবার এখানে একটা হাইড্রোজেন। জানো সবাই, নর্মাল জিনিস। এখন তুমি চিন্তা করো, বলছে কি কতটি মুক্তজোর ইলেকট্রন রয়েছে, কতটি মুক্তজোর ইলেকট্রন রয়েছে। জোর কথাটা বলছে মানে দুগ্গ মিললে একটা হইবে, তাহলে তাহলে তুমি চিন্তা করো, এরা তো এই যে দেখো মুক্তজোর আর বন্ধনজোর গতকালের ক্লাসে শিখেছি। যারা আসলে এই যে হাইড্রোজেন আইসা যে ওর লাগে মিটছে, এটাকে আমরা বলতে পারি বন্ধন জোর, কারণ একটা বন্ধন গঠন করছে। এই যে বন্ধন গঠন করছে, তাই না? এই যে বন্ধন জোর। আর এরা কিন্তু মুক্ত জোর, দেখো ফ্রিলি আছে একেবারে, হ্যাঁ মানে বলতে গেলে সিঙ্গেল আছে। আর এরা ডাবল ডাবল হয়ে গেছে, এরাও ডাবল বাট এরা মুক্ত জোর। তাহলে এখানে আছে কয়টা ভাইয়া? 2টা। এখানে কয়টা? 2টা। তাহলে মুক্ত জোর ইলেকট্রন কয়টা ভাইয়া? তাহলে 2টা। ক্লিয়ার আমার কথা বুঝছো? এই যে জোর কথাটা মানে দুগ্গ মিললেই তো মানে এক জোড়া হয়, তাই না? এক জোড়া কয়টা? 2টা, তার মানে আনসার হবে 2। এটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। কয়টা দেখো, কোন যৌগটিতে বন্ধন জোর ইলেকট্রন সংখ্যা বেশি? C2H2। দেখো আমাদের এখন প্রত্যেকটা ভাঙতে হবে, ভাঙো। এই যে দেখো একটু দেখায় দিই আমি, হ্যাঁ। তুমি প্রথমে অ্যামোনিয়ার কথা চিন্তা করো ভাইয়া, NH3 নাইট্রোজেন। তুমি জানো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু 7। প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী যে বাকি যে কক্ষপথ আছে সেখানে কয়টা বসবে? 5টা বসবে। তাহলে 5টার ভিতরে তুমি দেখো এই 2টা বসাইলাম, এখানে একটা বসাইছি 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা। আর এই 3 হাতে 3টা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, দেখছো? আবার সেম ভাবে তুমি C2H2 রে ভাঙবা, তাহলে এভাবে পাবা। আবার H2O পানিটাকে ভাঙবা, এভাবে পাবা। আবার কার্বন ডাইঅক্সাইড করলে এভাবে। তুমি যদি বলো যে ভাইয়া এটা আমার কাছে কঠিন লাগে, তাহলে তুমি গোল্লা গোল্লা দিয়ে চেক করতে পারো। পারবা না? অবশ্যই ভাইয়া পারবা। দেখবা এইটার ভিতরে কিন্তু বন্ধন জোর ইলেকট্রন বেশি, মানে বন্ধন জোর ইলেকট্রন কোনটাই বেশি এটা তোমার বের করতে হবে। 23 আসছে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা পারবা। আচ্ছা পরে দেখো, A1 আছে, B7 আছে, দ্বারা গঠিত যৌগ মুক্তজোর ইলেকট্রন কতটি? A এবং B কোনো প্রচলিত প্রতীক নয়, তার মানে মাথায় রাখতে হবে এই A1 মানে কি? 1 দ্বারা বোঝায় হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 1। আচ্ছা এবার আসে কিন্তু B7, ভাইয়া 7 এটা কোনটা? এটা হচ্ছে কিন্তু তোমার নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু তোমার কত? 7। এখন তোমাকে যেটা কোশ্চেন করছে যে যৌগে মুক্তজোর ইলেকট্রন কতটি, তুমি যেটা করবা নাইট্রোজেন যেটা আছে এটার একটা ইলেকট্রন বিন্যাস করবা। করো, এটা বরিশাল বোর্ড 23 আসছে। তাহলে প্রথম কক্ষপথ হচ্ছে কিন্তু 2টা, পরেরটা আমরা জানি কিন্তু ভাইয়া বসবে কয়টা? 5টা। তাহলে 2, তারপর এই 4, এই একটা দিলাম 5। এখন যেহেতু এখানে একটা হাইড্রোজেন আসবে, তাহলে এই এখানে একটা হাইড্রোজেন আমি দিয়ে দিলাম, এই যে হাইড্রোজেন আসবে। আমাকে বলছে মুক্তজোর ইলেকট্রন যেই যৌগটা গঠিত হবে, এই যৌগে মুক্তজোর ইলেকট্রন কয়টা? ভাই আমার আঁকাটা এক্স্যাক্টলি হয় নাই, কারণ এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হয়, NH3 হয়। NH3, তাহলে তুমি যদি NH3 ইলেকট্রন বিন্যাস করো মানে কি? মানে হইছে, দাঁড়াও এখানে যে 2টা দিছি এই 2টা একটু ভুল হয়েছে, দেখো দাঁড়াও, সবই ঠিক আছে, বাট তোমার এখন যেটা আসবে এই যে খেয়াল করো, তুমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো। প্রথম কক্ষপথে 2টা, পরেরটা বসবে আমরা জানি কয়টা? 5টা। তাহলে 2 জন দিলাম, এই একজন দিলাম, এই একজন দিলাম, এই একজন। এখন এখানে একটা হাইড্রোজেন আসবে, হ্যাঁ, এখানে আর একটা হাইড্রোজেন আসবে, এই যে। আবার এখানে একটা হাইড্রোজেন আসবে, বুঝছো? এই যে 3টা হাইড্রোজেন আসবে। কি চা? চা খাই দেবো, নাহলে কিন্তু শেষ হয়ে যাবো আমি। হ্যাঁ এখন 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 তাহলে দেখো এইখানে, তাহলে এই জায়গাতে বন্ধন জোর কয়টা? এই একটা, 2টা, 3টা। তার মানে এখানে বন্ধন জোর কোশ্চেন করছে না মুক্তজোর? বলো বন্ধন জোর না মুক্তজোর? মুক্তজোর বলছে যে গঠিত যৌগে মুক্তজোর ইলেকট্রন কয়টা? মুক্তজোর ইলেকট্রন কয়টা ভাই বলো তো? মুক্তজোর ইলেকট্রন কয়টা? আমি তো দেখতে পারতেছি মোটামুটি ভাবে একটা আছে মুক্তজোর ইলেকট্রন। এখানে তো একটা হওয়ার কথা, এখানে তো একটা হওয়ার কথা ভাইয়া, দেখো তো একটা। কিন্তু এখানে একটু কথা আছে ভাইয়া,
কথাটা হচ্ছে কি, এখানে বলছে এক জোড়ায় আমরা জানি দুইটা, এক জোড়ায় আমরা জানি কি দুইটা। তাহলে আমি যেটা মনে করতেছি এখানেতে অ্যান্সার হবে কিন্তু তোমার একটা, বাট এখানে আছে কিন্তু দুইটা, অপশনের দিকে তাকাও দুইটা আছে, এই যে দুইটা হবে, কারণ আমরা জানি দুইটা মানে ওইটা আসতেছে আমি লাগবে না। ওকে, আমার কথা বুঝছো? আচ্ছা দাঁড়াও, গলাটা এত যে ডাবা ডাবছে বুঝছো, একবারে ঝামেলা মধ্যে আছে। পরে দেখো এখানে খেয়াল করো ভাইয়া, অ্যামোনিয়াম অণুতে মুক্তজোড় ইলেকট্রন কয়টা, এটা কতগুলা পড়ে আসছে। অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম বলছে, এই অ্যামোনিয়াম মানে কি ভাইয়া, NH3 না, NH3। তুমি যেটা করবা, এই যে নাইট্রোজেন আছে, তুমি জানো নাইট্রোজেনের 7, তার মানে প্রথম কক্ষপথে আমরা জানি 2টা, পরেরটা পাচ্ছ ভাইয়া 5টা, এই 2, এই 3, এই 4, 5। অনেকে বলে ভাইয়া সিঙ্গেল সিঙ্গেল দেওয়ার মানে কি, কারণ এখানে দেখো 3টা হাইড্রোজেন আছে, মানে এইখানে এইখানে একটা হাইড্রোজেন আসবে, এই যে একটা হাইড্রোজেন আসলো, এই জন্য সিঙ্গেল রাখছি। এখানে আর একটা কিন্তু ভাইয়া এই হাইড্রোজেন আসলো, আবার এইখানে কিন্তু আরো একটা হাইড্রোজেন আসলো, এই যে দেখো 3টা। এখন আমাকে বলছে মুক্ত জোড় ইলেকট্রন ভাইয়া কয়টা, মুক্ত জোড়। তুমি দেখো এখানে এই তিনটাই এসে কিন্তু বন্ধন জোড়, মুক্ত ইলেকট্রন আছে শুধুমাত্র একটা। এখানে কোশ্চেন দেখছো জোড়টা কিন্তু আলাদা আছে, জোড় জোড় আমরা জানি 2টা মিললে একটা হয়, তার মানে এখানে হবে কিন্তু ভাইয়া একটা। ক্লিয়ার? মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, একটা। খুব খেয়াল করতে হবে, এখানে বোঝার একটা ব্যাপার আছে। অনেক সময় অপশনে তুমি দেখবা 2টা একটা, অনেক কনফিউশনের ভিতরে পড়ে যায়। যদি তুমি দেখো যে জোর কোথাও লেখা আছে, তার মানে আমরা জানি 2টা মিললেই তো এক জোড়া, এজন্য অ্যান্সার হবে কিন্তু একটা। যদি তুমি দেখো জোরটা নাই বা মুক্ত জোর ধরো একসাথে লেখা আছে, এবার একটা কোশ্চেন করলো, তখন সেক্ষেত্রে কিন্তু তোমার 2টা লাগাইতে হবে, খুব খেয়াল দিতে হবে। নাইট্রোজেন পরমাণু সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টা, তুমি ইলেকট্রন বিন্যাস করো গোল্লা গোল্লা দিয়া। অনেকে বলে ভাইয়া এইভাবে না, এভাবে করার দরকার নাই, বাদ দাও, এসব ফালতু দরকার নাই। সো তুমি নাইট্রোজেন পরমাণু সর্বশেষ কক্ষপথে, তুমি জানো নাইট্রোজেনের সর্ববাহিরে কিন্তু 5টা আছে, 2টা তোমার হচ্ছে কিন্তু নাইট্রোজেন 7 না, কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা বিজোড় 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 বলছে। তাহলে তুমি যদি একটু চিন্তা করো, দাঁড়াও, নাইট্রোজেনের কথা চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় বসে 5টা। তুমি বলবা ভাইয়া 5টা তো, এখানে 2টা, এখানে 2টা সাইড দিয়ে একটা 5টা না। সিস্টেম হইছে 2টা বসার পর এই বাকি যে 3টা আলাদা আলাদা থাকে, কারণ এটা কিন্তু একজন নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে কিন্তু 3টা হাইড্রোজেন আমি যদি অ্যাড করি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আসবে। তো এই জন্য এই 3টা কিন্তু আলাদা থাকে, আর এই 3টা কিন্তু বিজোড়, আর এটা কিন্তু বাজোড়। তো এই জন্য বলছে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা, 3টা। ডান? আচ্ছা এবার দেখো, হাইড্রোজেন সালফেট যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি, রাজশাহী কিন্তু বোর্ডে আসছে। এটা তুমি ঠান্ডা মাথায় একটু চিত্র আঁকবা, মানে গোলা গোলা আঁকবা, তাহলে তুমি পেয়ে যাবে, 2টা হবে। পানির অণুতে আছে কি বলো, এই পানির অণুতে কি আছে, পানির অণুতে ঘূর্ণায়মান ইলেকট্রন আছে না, এটা মিশা কথা, ঘূর্ণায়মান ইলেকট্রন তাই কেমনে? হ্যাঁ বলো ভাইয়া, ইলেকট্রন তো ঘোরে না, ঠিক আছে কথা যুক্তি আছে, কিন্তু পানির অণুর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, সমযোজী আছে, কারণ পানি একটা সমযোজী, আন্তর্জাতিক দুইটা, এই ঘূর্ণায়মান ইলেকট্রন নাই আবার।
ঘূর্ণায়মান ইলেকট্রন নাই, বাদ দাও। PCl5 মনে হয় এটা। এইটা যৌগের মধ্যে কি আছে? বন্ধন জোড় ইলেকট্রন 5টা, অষ্টক নিয়ম ব্যতিক্রম, কেন্দ্রীয় পরমাণু পি। PCl5 হোক আর 3 হোক, স্পষ্ট বুঝাচ্ছে না? তাহলে এখানে এই যে কেন্দ্রীয় যে পরমাণু হয়েছে কিন্তু পি, এটা সত্য। ফসফরাস এটা কেন্দ্রীয় পরমাণু, অষ্টক নিয়মের ব্যতিক্রম। এটা তুমি দেখো PCl5 5 মনে হয়। তাহলে প্রথম কক্ষপথে 2টা, এটা হচ্ছে 8টা। তুমি ফসফরাস যেটা আছে না, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো ভাইয়া। প্রথম কক্ষপথে 2টা, পরেরটা। কথা বলতে এত পরিমাণ কষ্ট হচ্ছে যা বলার বাইরে, বুঝি না কিছু আমি। দূর 8টা দিয়েছে কিন্তু 10, তাহলে বাকি থাকে হচ্ছে কিন্তু কত? এটা PCl5 না, 5টা। তাহলে 5টার ক্ষেত্রে PCl যদি 5 হয়, 5টা না, তাহলে ধরো 5টা আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম 3, এখানে একটা দিলাম 4, এখানে একটা দিলাম 5। বলতে পারো ভাইয়া 5টা আলাদা আলাদা, যার মানে কি Cl5 আছে, মানে ক্লোরিন 5টা আসবে। ধরো সাপোজ নর্মালি এখানে একটা ক্লোরিন আসবে, ধরো আমি নর্মালি বলতেছি, এখানে একটা ক্লোরিন আসবে 2টা, এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, এই জায়গাতে একটা ক্লোরিন আসবে। তুমি দেখো এখন তুমি 5টা ক্লোরিন আনছো, খেয়াল করো। তাহলে এখন বাইরায় এই সর্ববাহিরে কি অষ্টক পূর্ণ করছে? 2 ইলেকট্রন গুণ 2 4 6 8 10, টোটাল সর্ববাহিরে 10টা ইলেকট্রন হয়েছে। তাহলে এটা কি অষ্টক নিয়মের ব্যতিক্রম না? বলো, এটা কি ব্যতিক্রম না? মাথায় রাখবা, এই PCl5 কিন্তু অষ্টক নিয়ম মানে না ভাইয়া, মানে না। তুমি ইলেকট্রন বিন্যাস করো, এই যে গোলা গোলা দিয়েছে কিন্তু ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করছে, আর 5টাতে 5টা ক্লোরিন দিয়ে দিছে। তাহলে আমরা যদি এখন হিসাব করি, ওরা যে এই যে বন্ধন গঠন করছে, এখন টোটাল বাইরে কিন্তু 10টা ইলেকট্রন আছে, যেটা কিন্তু তোমার নিয়ম মানে না। আর বন্ধন জোড় ইলেকট্রন 5টা, দেখো এই 1টা 2টা 3টা, এই 4টা, এই 5টা, তাহলে 3টা সঠিক। আমার কথা ক্লিয়ার? এই এমসিকিউটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও তো, এই এমসিকিউটা বুঝছো কিনা ভাইয়া? বইলো না, বইলো না, আমার গলাটা শেষ না, গলাটা ঠিক করবো কেমনে বলো তো? এই গলাটা নিয়ে আমি একটা পেড়ায় আছি, কোনোভাবেই ঠিক হচ্ছে না। মানে ধরো গলা ভাঙলে সমস্যা না, অতটা কোনো প্রবলেম না যে গলা ভাঙছে, কিন্তু কথা বলতে গেলে যে একটা কষ্ট হয় না, এটাই খুব মানে কেমন জানি। এই যে তোমাদের সাথে যে কথা বলতেছি, একটু দিয়ে কথা বলতে পারতেছি না, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যে কথা বলতে যে খুব কষ্ট হয়, এটাই মেইন সমস্যা, বুঝছো? এটাই বড় সমস্যা। হাইড্রোজেন H2S, এখান থেকে যে হাইড্রোজেনের সাথে এস তুমি যখন যোগ করবা, তখন তুমি ডি পাবা। ডি কি তুমি জানো না? তুমি কি পাবা ভাইয়া? H2S এর সাথে তুমি হাইড্রোজেন সালফেট পাবা, হাইড্রোজেন সালফেট। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, এই যে হাইড্রোজেন সালফেট, এখানে এই সালফারের লাগে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করছে। ইলেকট্রন শেয়ার করলে এটা একটা সমযোজী, জীবনে আয়নিক না, বাস শেষ। তাহলে এখানে অপশনে তো এমনি 2টা, তোমার যদি এইটা এটা যেহেতু হইবে না, তুমি এইটা 1 আর 3, এটা কনফার্ম, এটা কনফার্ম একটা। তাহলে এটা একটা টেকনিক, এটা জাস্ট একটা টেকনিক, ওকে? যে কোনো একটা ভুল বের করতে পারলেই আপনার সব সঠিক। ময়মনসিংহ বোর্ডে আসছে ডি, যেটা ডি মানে কি ভাইয়া? হাইড্রোজেন সালফেট। এই হাইড্রোজেন সালফেট এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে? কি বলছে? সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা? আমরা জানি ওই যে এমসিকিউতে আমরা পড়েছি 4র্থ অধ্যায় সম্ভবত, সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, 2n²। মনে পড়ে কি পড়ে না? এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে, এটা 4র্থ অধ্যায় থেকে ভাইয়া টানছে। তাহলে তুমি দেখো, তাহলে হাইড্রোজেন সালফেটের কেন্দ্রীয় পরমাণু, এই হাইড্রোজেন সালফেটের কেন্দ্রীয় পরমাণু কেটা ভাইয়া? সালফার। সালফার। এখন তুমি সালফারের ইলেকট্রন বিন্যাস করো তো। সালফার হয়েছে কত? 16। প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হয়েছে কিন্তু ভাইয়া 8টা, পরেরটা হয়েছে কিন্তু কটা? 2 4, এই যে 6টা। আচ্ছা, এখন তুমি নর্মালি গেস করো, যে বলছে কি ডি কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তর সর্বোচ্চ কয়টা? তাহলে সর্বশেষ শক্তি স্তর কয় নাম্বার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বারে না এই শক্তি স্তর, এই একটা, 2টা, এই 3টা। তাহলে সূত্র হবে 2n², মানে 2 × 3 এর উপর স্কয়ার। তাহলে 2 × 3 এর স্কয়ার করলে 3 3 9, 9 2 কত ভাইয়া? 18। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করার ওর ক্ষমতা আছে 18 গ। 18 গ। হয়তো ভাই এখানে 8 গ মানে 6টা আছে, তাতে কি আছে, কিন্তু ও ধারণ করতে পারবে 18টা। তো মাথায় রাখবা, কোন মৌলের যদি বলে যে সর্বশেষ শক্তি স্তর বা 2 নম্বর শক্তি স্তর বা 3 নম্বর শক্তি স্তর যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করার ক্ষমতা কত, সূত্র হবে কিন্তু 2n², যেটা আমি 4র্থ অধ্যায় আমার স্পষ্ট এখনো মনে আছে, শিখাইছিলাম। ডান, এটা খেয়াল করো ভাইয়া। এই R14 মৌলটির ক্ষেত্রে, R14 মানে কি? 14 কে? সিলিকন। সিলিকন এর অক্সাইড উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এর অক্সাইড
সিলিকন ডাইঅক্সাইড, এটা একটা বালি না, এর অক্সাইড। তাহলে এটা বলছে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এই কথাটা সত্য। এটি পর্যায় সারণীর চতুর্থ গ্রুপে অবস্থিত। এই যে সিলিকনটা, এটা কিন্তু ভাইয়া সিলিকন। তাহলে সিলিকন কি চতুর্থ গ্রুপে অবস্থিত? চতুর্থ গ্রুপের মৌল, এটা তুমি বের করবা, বের করো। আবার ব্রোমিনের সাথে এটা আয়নিক বন্ধন গঠন করে থাকে। সিলিকন ব্রোমিন না, জীবনও না, এই দুইটা মিথ্যা ভাইয়া। শুধু ক নাম্বার হবে? দেখো তুমি একটু ট্রাই করে দেখো, এটা পরে আসে। এখানে খেয়াল করো, এখানে দেখো পি এর সাথে এখানে 1 আছে, 1 মানে কি এটা হাইড্রোজেন। এই যে কিউ এর সাথে এখানে 7 আছে, তার মানে এটা নাইট্রোজেন। ওকে, তাহলে পি এবং এন দ্বারা গঠিত যৌগের বন্ধন জোড় ইলেকট্রন শিখাইছিলাম আমি, যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সম্পর্ক কি? NH3 অ্যামোনিয়া, এই তো সম্পর্ক। এখন তুমি একটু চিত্র আঁকো, চিত্র আঁকলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা তুমি পেয়ে যাবা? 3টা। শিখাইছি, এটা আগে আসছে। খেয়াল করো, ওইটাই এখানে দেখাইছে, এসব আর দেখা লাগবে না, এটা তোমরা পারবা। শেষ আমাদের টাইপ 4 ডান। টাইপ নাম্বার 5 এ আসি। এখন টাইপ নাম্বার 5 এ আসার আগে আমরা কিছু জিনিস শিখবো ভাইয়া। আচ্ছা, মনোযোগী হও, রাইট? তোমরা একটু পড়ালেখায় মনোযোগী হও ভাইয়া, সবার কাছে আমার অনুরোধ এটা তোমাদের, একটু পড়ালেখায় মনোযোগী হও তোমরা, এভাবে করলে হয়। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস, আমরা এক্সট্রা জিনিস শিখবো। দেখো খেয়াল করো, কি শিখবো? যে মাথায় রাখবা একটা জিনিস, এটা সবাই একটু লেখা নাও, সবাই লেখবা, হ্যাঁ? যে কারা আসলে পানিতে দ্রবণীয়, পানিতে তোমার দ্রবণীয় কারা, পানিতে দ্রবণীয় ভাইয়া কারা, এটা আমাদের এখন শিখতে হবে। আর পানিতে দ্রবণীয় না, যেটাকে আমরা বলতে পারি অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয় কারা, এটার মধ্যে আবার কথা আছে। এই যে পানিতে যারা দ্রবণীয় তারা হয়েছে কিন্তু তাদের মধ্যে আয়নিক যৌগ আছে, আয়নিক যৌগ আছে। আবার ভাইয়া পোলার সমযোজী যৌগ আছে, পোলার সমযোজী যৌগ আছে, মাথায় রাখবা, একটু উঠাও সবাই কষ্ট করে। আবার পানিতে যারা অদ্রবণীয় তার ভিতরে অপোলার সমযোজী আছে, অপোলার, অপোলার সমযোজী আছে এবং আয়নিকও আছে। এখন এই কারা কারা আসলে, এগুলো আমাদের একটু শিখতে হবে। প্রথমে আসি ভাইয়া, পানিতে কিন্তু আয়নিক যৌগের মধ্যে যেমন সোডিয়াম ক্লোরাইড আছে, তারপর আছে কিন্তু ভাইয়া তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, তারপর আছে কিন্তু ভাইয়া তোমার পটাশিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তারপর আছে কিন্তু তোমার লিথিয়াম ক্লোরাইড আছে, দেখো আয়রন ক্লোরাইড আছে Cl2, তারপর আছে কিন্তু FeCl2, আবার FeCl3ও আছে, আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, পটাশিয়াম নাইট্রেট আছে, তারপর সোডিয়াম ফ্লোরাইড আছে। এই তো দেখো, এগুলা সবগুলা আয়নিক যৌগ। এই যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড, দেখো এটা আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরাইড, তারপর পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ফ্লোরাইড, প্রত্যেকটা কিন্তু ভাইয়া আয়নিক যৌগ এবং এরা কিন্তু ভাইয়া পানিতে দ্রবণীয়, এরা কিন্তু ভাইয়া পানিতে দ্রবণীয়। পোলার সমযোজী যৌগের মধ্যে একমাত্র দুটো না তিনটা জানি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা পোলার সমযোজী যৌগ, এটা কিন্তু ভাইয়া তোমার পানিতে দ্রবণীয়। এটা কি? পানিতে দ্রবণীয়। আর একটা আছে C2H5OH, এটা নামটা বলতে পারো? বলো তো। আরো একটা আছে CH3COOH। এগুলো একটু মাথায় রাখবা, এই তিনটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার পানিতে দ্রবণীয়। পানিতে অদ্রবণীয় ভাইয়া আয়নিক যৌগের মধ্যে তোমরা জানো, বইও দেওয়া আছে সিলভার ক্লোরাইড, যেটা কিন্তু একটা আয়নিক যৌগ, বাট ও কিন্তু পানিতে দ্রবীভূত হবে না। আয়নিক, এই যে সিলভার ক্লোরাইড। আরো আছে সিলভার, সিলভার আয়োডাইড, আবার বেরিলিয়াম সালফেট আছে। তো এরা কিন্তু ভাইয়া তোমার এই যে আয়নিক যৌগ, এরা কিন্তু পানিতে অদ্রবণীয়। এগুলো কি ভাইয়া? পানিতে অদ্রবণীয়। অপোলার সমযোজী যৌগের মধ্যে আছে কার্বন মনোডাইট্রাই টেট্রা, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, তারপর সিলিকন ডাইঅক্সাইড, তারপর C6H6 কি বেনজিন, তারপর CH3O CH3, তারপরে CH4 মিথেন, তারপর কার্বন 10টা, হাইড্রোজেন 8টা। এই যে দেখো, এরা কিন্তু অপোলার সমযোজী এবং এরা কিন্তু ভাইয়া তোমার পানিতে অদ্রবণীয়, এরা কিন্তু দ্রবীভূত হবে না। এই জিনিসগুলো যদি একটু পারো, কষ্ট হইলেও কিন্তু ভাইয়া তোমার মাথায় রাখতে হবে। একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও ভাইয়া।
ক্লিয়ার? বুঝছো ভাইয়া? বুঝছো? স্ক্রিনশট দিছো? এই জিনিসগুলো কিন্তু ভাইয়া তোমার লাগবে, ভাইয়া লাগবে। এগুলো একটু সামথিং হলেও একটু মুখস্থ করতে হবে ভাইয়া। হ্যাঁ, এসএস ডান, রাইট, থ্যাংক ইউ। তাহলে এখন আসি, প্রথমে আসি, নিচের কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয়? রাজশাহী বোর্ড 23 আসছে। তুমি চিন্তা করো ভাইয়া, লিথিয়াম ক্লোরাইড, এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। এটা কিন্তু একটা আয়নিক যৌগ, দেখাবো আমি। এই যে কই জানি, এই যে লিথিয়াম ক্লোরাইড, কমন ভার্স। হ্যাঁ, পানিতে অদ্রবণীয় ভাইয়া যৌগ কোনটা? অদ্রবণীয় যৌগ দেখো, সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। এই যে ক্যালসিয়াম টেট্রাক্লোরাইড, দেখাবো, এটা কিন্তু পানিতে অদ্রবণীয়। এই যে ক্যালসিয়াম টেট্রাক্লোরাইড, কমন পড়ছে? কমন পড়ছে? এটাও কমন পড়ছে, এটাও কমন পড়ছে। আচ্ছা, পরে আসি, খেয়াল করো, পরে আসি। পানিতে অদ্রবণীয় লবণ নিচের কোনটি? সিলভার ক্লোরাইড। এই যে দেখো, খেয়াল করো, কমন পড়ছে। এই যে সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, ওটা। পরে আসি ভাইয়া, কোনটি পানিতে ভাইয়া অদ্রবণীয়? বেরিয়াম সালফেট। দেখি, এটা কি আমি লিখছিলাম? এই যে বেরিয়াম সালফেট, লেড সালফেট, সিলভার ক্লোরাইড, এইগুলাও কিন্তু তোমার পানিতে অদ্রবণীয়। ওকে, কিন্তু সিলভার নাইট্রেট, সোডিয়াম সালফেট, বেরিয়াম ক্লোরাইড, এটা কিন্তু এই তিনটা কিন্তু পানিতে দ্রবীভূত। মাথায় রাখবা, সিলভার নাইট্রেট, সোডিয়াম সালফেট, এই দুইটা উঠাও, এই দুইটাও লাগবে কিন্তু। বেরিয়াম সালফেট, লেড সালফেট, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, দেখো এগুলো কিন্তু তোমার পানিতে অদ্রবণীয়। আচ্ছা, এটা নিচের কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয় না? পানিতে দ্রবীভূত হয় না। সিলভার নাইট্রেট, না না, এটা না, এইটা, এই যে এটা। এবার আসি, বিস্তারিত এখানে লেখা আছে, পড়লেই বুঝতে পারবা। নিচের কোনটি ভাইয়া পানিতে অদ্রবণীয়? কমন একটা, সিলভার ক্লোরাইড। নিচের কোন যৌগটি ভাইয়া পানিতে অদ্রবণীয়? ক্যালসিয়াম সালফেট, ডান। কোন যৌগটির পোলারিটি কিন্তু বিদ্যমান? কোন যৌগে পোলারিটি বিদ্যমান? পোলারিটি, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, বলো তো পোলারিটি জিনিসটা কি? বলতে পারো? দেখি কে কে অ্যান্সার দিতে পারো, আমাকে একটু অ্যান্সার জানাও যে পোলারিটি জিনিসটা আসলে কি ভাইয়া, বলো। হ্যাঁ, বলতে পারো? আমরা জানি পোলারের ব্যাপারটা, আমি তোমাদেরকে বুঝাইছি যে পোলার যৌগে তোমার আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত থাকে। হ্যাঁ, এখানে কিন্তু একটা আকর্ষণের ব্যাপার কিন্তু কাজ করে ভাইয়া। একটা আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক মেরু থাকে বা প্রান্ত থাকে, যা বিপরীত মেরুকে কি করে থাকে ভাইয়া? আকর্ষণ করে থাকে। এবং এটা মেইনলি কিসের জন্য হয়? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য হয়ে থাকে। যার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, তড়িৎ ঋণাত্মকতা যার বেশি, তার ক্ষমতা বেশি, সে কিন্তু নিজের দিকে কিন্তু টাইনা নেয়, রাইট? তো এখানে কিন্তু এই হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে কিন্তু সেই আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত আছে। যেমন এই হাইড্রোজেন, এটাকে আমরা বলতে পারি ডেল প্লাস, এটা পজিটিভ, আর ফ্লোরিন যেটা, এটা হচ্ছে কিন্তু ডেল মাইনাস ভাইয়া। ওদের মধ্যে কিন্তু আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত আছে। ওকে, এটা গেল আমাদের। এই যে ডেল প্লাস ডেল মাইনাস শিখেছি না আমি। নিচের কোনটি ভাইয়া বিদ্যুৎ পরিবাহী? মাথায় রাখবা, বিদ্যুৎ পরিবহন কারা করে? আয়নিক যৌগ যারা আছে না, ইলেকট্রন যারা আদান প্রদান করে থাকে, ওরাই ওরাই। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এখন একটা কোশ্চেন থাকবে যে ভাইয়া সবই ঠিক আছে, তাহলে বিদ্যুৎ পরিবাহী, যেমন সোডিয়াম ক্লোরাইডের, ক্লোরাইড তো একটা আয়নিক যৌগ, তাহলে ও কি তাহলে বিদ্যুৎ পরিবহন করে থাকে না? হুম, মাথায় রাখবা, মাথায় রাখবা ভাইয়া যে, আচ্ছা দাঁড়াও, মাথায় রাখবা একটা জিনিস ভাইয়া, তুমি ঠান্ডা মাথা চিন্তা করবা। বিদ্যুৎ পরিবাহী এখানে দুইটা জিনিস, ম্যাগনেসিয়াম ক্লোরাইডও হয়, আবার সোডিয়াম ক্লোরাইডও হয়। কিন্তু বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করতে পারে না, এই ক্ষমতা ওদের মধ্যে নাই। কিন্তু বিগলিত অবস্থায় যখন গইলা যাবে, তখন কিন্তু ওরা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। ওকে, তো তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু এটা, আমরা সবাই দেখাই দেব এটা, কারণ এটা একটা আয়নিক যৌগ। ও কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারবে না, কারণ ও দেখো, খেয়াল করো, এই যে এস লেখা আছে, এস মানে কি ভাইয়া? সলিড। সলিড দ্বারা বোঝায় ও এখন কঠিন অবস্থায় আছে, আর কঠিন অবস্থায় কিন্তু আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করতে পারে না। বাট ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখো, এই যে এল আছে, এল দ্বারা বোঝায় লিকুইড। লিকুইড মানে কি? এটা তরল অবস্থায় আছে, তরল বা বিগলিত অবস্থায় আছে। তো এই জন্য কিন্তু ও কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে। এটা একটু মাথায় রাখবা যে কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করতে পারে না, এটা মাথায় রাখবা। নিচের কোন যৌগী ভাইয়া পোলারিটি কিন্তু বিদ্যমান? দেখো PCl3, না 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 না, এইটার মধ্যে আছে পোলারিটি, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত আছে। একটু দেখো কোন জৈব যৌগে পোলার, কি কোন জৈব যৌগ পোলার ধরনের? কোনটা? যেমন বেনজিন, পেট্রোল, ইথার, চিনি। চিনি আছে, চিনি আছে, তুমি এখানে বিস্তারিত এখানে লেখা আছে,
একটু তুমি পড়ো। যেমন দেখো, যেসব সমযোজী যৌগের অণুতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ থাকে, প্রান্ত থাকে, চার্জযুক্ত প্রান্ত থাকে, সৃষ্টি হয়, তাদেরকে পোলার যৌগ বলে। যেমন H2O, এই যে অ্যামোনিয়া, তারপর চিনি, তারপর এই গ্লুকোজ, অ্যালকোহল। কি কি বলছি আমি? যে তোমার অ্যামোনিয়ার কথা বলছি, চিনির কথা বলছি, গ্লুকোজের কথা বলছি, অ্যালকোহল, এটা কিন্তু পোলার যৌগ। এগুলো আমি লিখে দিয়েছিলাম তোমাদের। কোনটি জলীয় দ্রবণে বিদ্যুৎ অপরিবাহী, এগুলো তোমরা পড়ে নেবা। এখান থেকে ভাইয়া তোমরা সবই পারবা। এখানে যে কটা এমসিকিউ আছে এগুলো সব মুখস্থ ভাইয়া, বই থেকে তোমার পড়তে হবে। ওকে, আমি আশা করি তোমরা বুঝছো, তোমরা পিডিএফটা পেয়ে যাবা। সবাই ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু 10 মিনিটের জন্য মানে একটু চা খেয়ে আসতেছি। হ্যাঁ, জাস্ট 10 মিনিট। 10 মিনিট লাগবে না, দেখি 5 মিনিটের মধ্যে হয় কিনা। 5 মিনিট, 5 মিনিট পরে আসতেছে। আমরা এখন যেটা করব, আমাদের এমসিকিউ ডান ভাইয়া। পারবা, এখন তোমরা পারবা, ওগুলো পারবা। কারণ ওগুলো কি জানো, ওগুলো ধরো তোমার বই থেকে পড়তে হবে। বই থেকে আমি বলছিলাম না যে কতটুকু তোমার ইম্পর্টেন্ট, তোমার কি কি পড়তে হবে। এই তো, আমি আশা করি সবাই পারবা। ক্লিয়ার হয় না অনেক, ক্লিয়ার হইবেন, কেন হইবেন?
এই যে আমি চলে আসছি তোমাদের সামনে। কি অবস্থা সবার? আসি, এখন আমরা সৃজনশীল করব। আমরা এখন একটু সৃজনশীল করার ট্রাই করব। সবাই আসছো সবাই? ভাইয়ারা কই তোমরা? গুড। ওকে, এমসিকিউ আমাদের মোটামুটি ডান। বাট ভাইয়া, টাইপ নাম্বার 5 এর এমসিকিউ তোমার পড়তে হবে, এবং ওই টাইপ নাম্বার 5 এর যে এমসিকিউ আছে একটু তোমার যতগুলা দিয়েছি এছাড়া বই থেকে তোমার একটু মুখস্থ করতে হবে ভাইয়া।
ওগুলো তো আমি তোমাকে খাওয়াই দিতে পারবো না, ওগুলো ভাইয়া তোমার মুখস্থ করতে হবে। এই চার্জ আর বইলো না, এই গলা নিয়ে বুঝছো ঝামেলা আমার কাছে, এই জন্য চা খাইতে গেছি, না তো আমি খাইতে যাইতাম না বুঝো না। গলা যদি কথাও বলতে পারতাম ঠিক মতন তাহলে তো কষ্ট হয় খুব। সবাই উপস্থিত আছে, গুড, ধন্যবাদ। এই তো ভাইয়ারা দেখো আসছি, আমি এসে পড়েছি। এখন আসি, আমরা যেটা শিখবো ভাইয়া সেটা হচ্ছে ঢাকা বোর্ড 23 আসছে, মোটামুটি ভাবে আমরা 15টা সৃজনশীল এখানে সাজাইছি এবং সিস্টেম বলে দিই। দেখো কখা পড়ে গ নাম্বার 2 নাম্বার অণুটিতে বন্ধন গঠন প্রক্রিয়া। দেখো খেয়াল করো, এই যে 2 নাম্বারে কি আছে, ক্যালসিয়াম ক্লোরাইড। আমি একটু সিস্টেম শিখে যে এই চ্যাপ্টারের সৃজনশীল যদি আসে ভাইয়া, আমি বরাবরের মতো কিন্তু বলেছি পর্যায় শ্রেণীতে, তোমরা জানো গত ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে শিখাইয়া দিছি, ঠিক সেম ভাবে তোমার লিখতে হবে, এভাবে অ্যান্সারটা দিবা যে 2 নাম্বার অণুটিতে রয়েছে, প্রথম লাইনটাই লিখতে হবে যে উদ্দীপকে 2 নাম্বার অণুটিতে রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, এতটুকু লিখতে পারবো না। এবার লাগবা এর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। ওকে, আচ্ছা, এখানে কিন্তু কোনো ডায়াগ্রাম চাই নাই, তারপরও যদি তুমি পারো, যেহেতু এটা পঞ্চম অধ্যায়, তুমি একটু কষ্ট করে প্রত্যেকটা সৃজনশীলের প্রত্যেকটা এইভাবে তোমার ডায়াগ্রামটা একটু আইকা দিবা ভাইয়া, এবং আঁকার পরে তারপর যে কাজটা করবা, ধরো প্রথমে আসে একটু শিখাই দিই সিস্টেম পলিটিক্স শেখো। গ নাম্বার তুমি যদি ফুল মার্ক পাইতে চাও, প্রথমে লাগবা যে উদ্দীপকের 2 নাম্বার অণুটি হলো ক্যালসিয়াম ক্লোরাইড, যার বন্ধন গঠন প্রক্রিয়া নিচে ব্যাখ্যা করা হলো। হলোর পর এভাবে দুইটা ফোটার মতো দিবা। আচ্ছা, এবারে কিন্তু তোমার শুরু করতে হবে কি, এরপরে ভাইয়া তোমার এই যে জিনিসটা, এটা নিয়ে একটু তোমার বাংলাতে লিখতে হবে ভাইয়া, এবং তার আগে একটা কাজ করবা ভাইয়া, যে বন্ধন গঠন বলছে, এই যে ক্যালসিয়াম ক্লোরাইডকে তুমি ভাঙবা, মানে ওই যে হলো লেখার পরে তারপর তুমি এই যে ক্যালসিয়াম ক্লোরাইড এর ভিতরে যে ক্যালসিয়াম আছে, তুমি ক্যালসিয়ামটাকে কি করবো ভাইয়া, আমরা জানি ক্যালসিয়ামের বাইরে সর্ববাইরে 2টা ইলেকট্রন আছে, তাহলে ক্যালসিয়াম কিন্তু ভাইয়া 2টা ইলেকট্রন দিয়ে ক্যালসিয়াম কিন্তু আমরা জানি যারা ইলেকট্রন দান করে তারা কিন্তু এই যে কি হয়ে যায়, ক্যাটায়ন মানে পজিটিভ, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দিয়ে ক্যালসিয়াম 2 প্লাস হয়েছে। অপরদিকে ভাইয়া ক্লোরিন কি করবে, এই 2টা ইলেকট্রন করে রিসিভ করে ভাইয়া ক্লোরিন কিন্তু মাইনাস হবে। আমরা জানি একটা ক্লোরিন একটা ইলেকট্রনকে রিসিভ করতে পারবে, কারণ ক্লোরিনের মাথায় কিন্তু 7 আছে, ও যদি অষ্টক পূর্ণ করতে চায় ওর লাগবে একটা, তাহলে একটা ক্লোরিন একটা ইলেকট্রন নিতে পারবে। আর যদি 2টা ইলেকট্রন নিতে চায় তাহলে 2টা ক্লোরিন লাগবে, তাহলে এখানে তাহলে 2টা ক্লোরিন দিতে হবে, কারণ 2টা ক্লোরিন 2টা ইলেকট্রনকে নিতে পারবে। আমার কথা বুঝতে পেরেছো, জিনিসটা ক্লিয়ার? কারণ একটা ক্লোরিনের বাইরে 7টা থাকে, ও অষ্টক পূর্ণ করার জন্য ও একটা ইলেকট্রন লাগবে, ওর তো 2টা লাগবে না, 2টা লাগবে না, তাহলে একটা ক্লোরিনের একটা ইলেকট্রনের দরকার। যেহেতু তোমার 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তার মানে 2টা ক্লোরিন আনা হবে, তাহলে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Cl মাইনাসে কিন্তু ভাইয়া তোমার পরিণত হয়ে যাবে। এবং ফাইনালি ভাইয়া এই যে প্লাস 2টা ইলেকট্রন মাইনাস 2টা ইলেকট্রন কাটাকাটি, এই যে ক্যালসিয়ামের সাথে তুমি 2টা ক্লোরিন কি করে দিবা, যোগ করে দিবা, তাহলে কিন্তু আমরা কি পাবো, ক্যালসিয়াম এই যে Ca2 প্লাস, এর সাথে তুমি যোগ করবা যে 2Cl মাইনাস। ভাইয়া এখানে একটু কথা আছে, এখানে তোমার এভাবেই করতে হবে, বাট অন্যভাবে তুমি ইচ্ছা যদি করো যে না ভাইয়া আমি অন্যভাবে করব, তো আমার এই লেখাটা কি ঠিক আছে যে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করবে? হ্যাঁ, লেখা তো আমি মনে করি ঠিকঠাক আছে সম্পূর্ণ। সো ধরো এখান থেকে আমরা যেটা পাবো ওই ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু পাবো, অর্থাৎ এই 2টা এখানে যাবে। ওকে, তাহলে ক্যালসিয়াম কিন্তু ক্লোরাইড কিন্তু আমরা পাইলাম, এই জিনিসটা তুমি একটু লিখে দেবা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের। আচ্ছা, আমার এখানে কি এটা কি সঠিক আছে কিনা একটু আমাকে জানাবা। এখন আমরা যেটা করব, এটা লেখার পরে যদি তুমি পারো, তুমি যদি ইলেকট্রন বিন্যাস করতো, শোনো তোমার এখন কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। এই ইলেকট্রন বিন্যাসটা আগে করা উচিত ছিল, যে ক্যালসিয়ামের মানে কত পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 20, তাহলে ক্যালসিয়ামের তুমি ইলেকট্রন বিন্যাস করা শুরু করবা। হ্যাঁ, আবার এই যে ক্লোরিনের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা কত, 17, ওটা ইলেকট্রন বিন্যাস করবা, তারপর এভাবে করবা। এরপর ভাইয়া তুমি কি করবা, গোল্লা দিয়ে, যেহেতু ডায়াগ্রাম দিতে হবে, ডায়াগ্রাম দাও। 2 নাম্বার অণুটির বন্ধন গঠন, কিভাবে এই বন্ধনটা হয়েছে দেখো। তুমি প্রথমে তাহলে কি করবা, আমি এটা ছোট করে নিই, একটু ছোট করে নিই, আমার জায়গা লাগবে। দেখো আমার একটু ভাইয়া জায়গা লাগবে, বুঝছো? জায়গা না হইলে তাহলে আমি কিভাবে করব? তাহলে এখন আসি, আমরা এখন কি করব, ডায়াগ্রাম আঁকবো। তাহলে ডায়াগ্রাম আঁকার জন্য ক্যালসিয়ামের, তাহলে ক্যালসিয়াম রাখো, এটা জানি আমরা কিন্তু নিউক্লিয়াস, তাই না? এটা কি জানি আমরা, এটা জানি আমরা নিউক্লিয়াস। দেখো তারপরে আমরা জানি এটা কি, প্রথম কক্ষপথ, এই যে দেখো এটা হচ্ছে তোমার প্রথম কক্ষপথ। আচ্ছা, এরপরে প্রথম কক্ষপথে আমরা জানি কয়টা ইলেকট্রন বসে,
দুইটা ইলেকট্রন বসে। ওকে, তারপর আসি কিন্তু ভাইয়া, এটা হবে কিন্তু তোমার তাহলে দ্বিতীয় কক্ষপথ। এটা হবে কত নম্বর কক্ষপথ? দ্বিতীয় কক্ষপথ। আমরা জানি দ্বিতীয় কক্ষপথে কয়টা বসে? 2 4 6 8টা বসে। 8 আর 2 হয়েছে কিন্তু ভাইয়া 10। পরে আসি কিন্তু ভাইয়া, দেখো এটা হচ্ছে কত নম্বর কক্ষপথ ভাইয়া বলো তো? এটা হবে কত নম্বর কক্ষপথ? এই যে দেখো, এটা হয়তো বা বাঁকা টাকা হয়েছে, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হবে। এই যে এটা হচ্ছে তোমার 3 নম্বর কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হচ্ছে 8টা, 8 আর 2 10। এইখানে বসবে কিন্তু ভাইয়া আরো 8টা, এই 18টা। এরপরে আরো একটা কক্ষপথ, কারণ ক্যালসিয়ামের আমরা জানি কত ভাইয়া? ক্যালসিয়ামের আমরা জানি ভাইয়া 20, তাই না? কত জানি আমরা? 20 না 20 জানি। আচ্ছা, তাহলে এই কক্ষপথে কয়টা বসবে? মাত্র 2টা ইলেকট্রন বসবে, এই যে 2টা ইলেকট্রন। এটা হয়েছে কিন্তু ভাইয়া ক্যালসিয়ামের, আমি যে ক্যালসিয়ামের ডায়াগ্রাম আঁকলাম, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হয়েছে কিন্তু 20। ওকে, এখন আসি, ক্লোরিন আসবে কয়টা? Cl2 আছে, তার মানে ক্লোরিন 2টা আসবে। তাহলে 2টা দেওয়ার জন্য তুমি একটা কাজ করবা ভাইয়া, 2টা দেওয়ার জন্য এখানে একটা দেবা আলাদা, আবার এখানে একটা দিবা, ঠিক আছে? কারণ 2 হাতে 2টা ক্লোরিন আসবে। আচ্ছা, তাহলে এখানে তুমি একটা কাজ করো, এখানে এখন ক্লোরিনের চিত্র আঁকো। ক্লোরিন, তাহলে আমরা জানি ফার্স্টে কিন্তু আমরা জানি এখানে বসে নিউক্লিয়াস, তাই না? আচ্ছা, তারপরে দিলাম আমি, ঠিক আছে? তারপরে আরো একটা কক্ষপথ দিলাম, এটা আমি দিলাম, গেল এটা। তারপরে আরো একটা দিলাম, এটা আমি দিলাম। এখন হিসাব করো, দেখো তাহলে আমরা জানি প্রথম কক্ষপথে 2টা বসে, পরের কক্ষপথে কিন্তু 8টা বসবে, 8 আর 2 হচ্ছে কিন্তু 10। পরের যে কক্ষপথ আছে ভাইয়া, এই কক্ষপথে কয়টা বসবে? দেখো এটা বসবে কয়টা? 7টা। তাহলে 2, এই 4, এই 6, এই 7। এই একটা হচ্ছে কিন্তু ক্লোরিন, ক্লোরিন হচ্ছে কিন্তু ভাইয়া 17। গেল, এই পাশে একটা ক্লোরিন, ওই সাইডে আর একটা ক্লোরিন তুমি আঁকো। এভাবে কিন্তু আঁকতে হবে ভাইয়া, এভাবে কিন্তু আঁকতে হবে। এটাই হচ্ছে কিন্তু আঁকার নিয়ম প্রত্যেকটা সৃজনশীলের, পঞ্চম অধ্যায়। এটাই হচ্ছে মজা। এটা ধরো নিউক্লিয়াস দিলাম, এবার আসে এটা, এটা গেল। তারপর আসি কিন্তু ভাই পরেরটা, এটা দেখো, সরি, এটা দেখো, এই যে আঁকো, দেখি কি কি আমার আগে করতে পারো। পরে আসি, এই যে দিয়ে দিলাম, বাস। এখন দেখো, আমরা জানি প্রথম কক্ষপথে হচ্ছে কিন্তু 2টা, পরেরটা বসে কিন্তু আমরা জানি 8টা। হ্যাঁ, 8 আর 2 10। এখানে বসবে কিন্তু লাস্টের কক্ষপথে ভাইয়া 7টা বসবে। এটাও কিন্তু একটা ক্লোরিন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু 17। জিনিসটা ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমার আঁকতে হবে ভাইয়া। আচ্ছা, দেখো এই জিনিসটা ক্লিয়ার ভাইয়া? বুঝি নাই ভাইয়া? আচ্ছা, বোঝো নাই? উপরে এই জিনিসটা বোঝো নাই? আচ্ছা শোনো, বোঝা লাগবে না, তাই আমি একটু মুছে দিই। বোঝো নাই, এই জন্য হয়তো বা বেসিক ক্লাস দেখো নাই, বেসিক ক্লাস এখন পর্যন্ত দেখো নাই। আমি এখানে যেটা বলছি যে ভাইয়া, এই ক্যালসিয়ামের সাথে 2টা ইলেকট্রন আসবে। কারণ কি? কারণ হচ্ছে কিন্তু ভাইয়া ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম Cl2 আছে, 2টা ইলেকট্রন আছে, মানে এই ক্যালসিয়ামের সাথে 2টা ইলেকট্রন যুক্ত হবে। দেখো এখানে তোমার বাংলা লিখতে হবে যে আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হয়েছে কিন্তু 20, এবং ওর সর্ববাহিরে কিন্তু 2টা ইলেকট্রন আছে। এখন ক্যালসিয়াম যদি অষ্টক পূর্ণ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে এই 2টা ইলেকট্রন কি করবে? অবশ্যই দান করতে হবে। কারণ তুমি চিন্তা করো, ক্যালসিয়াম যদি এই উপরের 2টা ইলেকট্রন যদি দিয়ে দেয়, যেমন খেয়াল করো একটু, ক্যালসিয়াম এখন যেটা করবে, এই ইলেকট্রনটা অরে দিয়ে দিবে, এই ইলেকট্রনটা এই ক্লোরিনকে দিয়ে দেবে, আবার এই পাশের ইলেকট্রনটা এই ক্লোরিনকে দিয়ে দিবে, এই কাজটা করবে। তাহলে তুমি চিন্তা করো, ক্যালসিয়াম যদি ওর এই ইলেকট্রনটা ওরে দিয়ে যায়, তাহলে ওই ক্লোরিন কিন্তু অষ্টক পূর্ণ করছে। হ্যাঁ, আবার এই ইলেকট্রনটা যদি এই ক্লোরিনকে দিয়ে যায়, ও কিন্তু তাহলে অষ্টক পূর্ণ করছে। তাহলে এই উপরের যে কক্ষপথ আছে, এটা কিন্তু আর থাকতেছে না। তাহলে এটা যদি বাদ যায়, তাহলে এখন থাকবে হচ্ছে কিন্তু শুধু এইটা। তার মানে আমরা বলতে পারি ক্লোরিন অষ্টক পূর্ণ করছে, ক্যালসিয়াম অষ্টক পূর্ণ, এবং এই ক্লোরিনটাও কিন্তু অষ্টক পূর্ণ করছে। আমার কথা বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু ভাইয়া তোমার চিত্র আইকা একটু কিন্তু বুঝাইতে হবে। এবং এটা হচ্ছে কিন্তু একটা আয়নিক যৌগ, ইলেকট্রনে কিন্তু আদান প্রদান হচ্ছে। ভাইয়া কি বলছি আমি? এখানে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন 2টা ক্লোরিনকে দিয়ে দিয়েছে, শেষ। এখন তুমি বলবা যে ভাইয়া বাংলায় আমরা কিভাবে লিখবো? বুঝা তুমি লিখবা যে আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু 20, ওর সর্ববাহিরে 2টা ইলেকট্রন আছে। এখন ক্যালসিয়াম যদি অষ্টক পূর্ণ করতে চায়, ও এই কারণে একটা মানে 2টা ইলেকট্রন 2টা ক্লোরিনকে দিয়ে দিবে, এবং দিয়ে ও কিন্তু সম্পূর্ণ অষ্টক পূর্ণ করবে। অপরদিকে 2টা ক্লোরিন ওই 2টা ইলেকট্রনকে গ্রহণ করবে, রিসিভ করবে, রিসিভ করে ওরাও অষ্টক পূর্ণ করবে।
ওকে, এতটুকু লিখতে পারবো না? এবার সুন্দরভাবে এইটা আইকে দেবা। এরপর যদি তুমি পারো, আমি যে বলছিলাম যে ভাইয়া এই যে ক্যালসিয়াম ও 2টা ইলেকট্রন দিয়ে দেবে, তুমি ব্যাপারটা তুমি চিন্তা করো। আমার কাছে ধরো 5 টাকা আছে, আমি তোমাকে 3 টাকা দিয়ে দিলাম, আমার কাছে কয় টাকা থাকে? আমার কাছে 5 টাকা আছে, আমি তোমাকে বললাম 3 টাকার একটা মধুবন চানাচুর তুমি খাও, 2 টাকা না, ধরো 3 টাকা, তাহলে আমার কাছে কয় টাকা থাকে? তুমি বলবা ভাই আপনার কাছে 5 টাকা আছে, আমাকে দিয়েছেন 3 টাকা, আপনার কাছে 2 টাকা, 2 টাকা থাকে। এটা তো সিম্পল। বলো তো কেমনে বের করছি? বিয়োগ করছি না, অর্থাৎ 5 থেকে আমি তোমাকে কয় টাকা দিছি? 3 টাকা, তাহলে আমার কাছে থাকতেছে 2 টাকা, আমি বিয়োগ করছি। ঠিক সেম ভাবে এখানে ক্যালসিয়াম ওর বাইরের 2টা ইলেকট্রন ও দিয়া দিছে, তাহলে দিয়া দিছে, যেমন আমি এই 3 টাকা, এই 3 টাকা আমি কিন্তু দিয়ে দিছি, তাহলে এই জন্য আমি কিন্তু বিয়োগ করছি 5 থেকে 3। আর আমার কাছে রয়েছে 2, বাট আমি তোমাকে দিছি বাই 3 টাকা। ঠিক সেম, এই জন্য কিন্তু 5 থেকে 3 বিয়োগ। ঠিক সেম ভাবে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে 2টা ইলেকট্রন সবসময় নেগেটিভ হয়, তো 2টা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে এই জন্য অবশ্যই এখানে নেগেটিভ হবে। ব্যাপারটা সিম্পল। তাহলে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ওই যে আমার কাছে ছিল 5 টাকা, আমি তোমাকে 3 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে 5 থেকে 3 বিয়োগ হয়েছে, বিয়োগ, এই জন্য এখানে বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে মানে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে ক্যালসিয়াম 2টা যারা ইলেকট্রন দান করে ওরা হচ্ছে পজিটিভ, ওরা হচ্ছে ধনাত্মক। কয়টা ইলেকট্রন দিচ্ছে? 2টা, এই জন্য 2 প্লাস। বেসিক শিখেছি। এরপর আসি এই যে ক্লোরিন ভাইয়া, কয়টা ক্লোরিন? এই একটা, টোটাল কয়টা ভাইয়া? 2টা। তাহলে এই 2টা ক্লোরিন, এই 2টাকে গ্রহণ করবে, আর গ্রহণ করলে কিন্তু ভাইয়া প্লাস দিতে হয়। যেমন তোমার কাছে আলো ছিল 60 টাকা, আমি তোমাকে দিছি কয় টাকা? 3 টাকা। তাহলে বলো তো, আমি যদি বলি যে ভাই তোমার কাছে 60 টাকা আছে, আমি তোমাকে 3 টাকা দিছি, এখন কয় টাকা থাকে? বলো, এখন কয় টাকা থাকে? তোমার এখন কয় টাকা হয়েছে? 10 টাকা হয়েছে। 10 টাকা। তো তোমার এখন কিন্তু ভাইয়া 10 টাকা হয়েছে। তাহলে তোমাকে যদি বলি এটা আমাকে একটু হিসাব করে দেখা, তাহলে তুমি বলবো ভাইয়া এই 60 টাকা আমার কাছে ছিল, আপনি দিয়েছেন 3 টাকা, তাহলে সাথে সাথে 3 যোগ করছে 10 হয়েছে। তাহলে ব্যাপারটা সিম্পল। ও 2টা ইলেকট্রন দিছে, আর এই ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এই 2টা কি করে দিছে? যোগ করে দিছে। আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হয়েছে কিন্তু নেগেটিভ, তারা হয়েছে কি? যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হয়েছে কিন্তু ভাইয়া নেগেটিভ। এই জন্য এই ক্লোরিনটা ভাইয়া নেগেটিভ হয়ে যাবে, আমার কথা বুঝতে পেরেছো? সো আর এই যে যেহেতু দুইটা ক্লোরিন, এখানে তুমি 2 দিয়ে দেবা, কারণ 2টা ক্লোরিন, এখানে তোমার 2 দিতে হবে। অনেকে বলে ভাইয়া 2টা কি মাথায় দিব? কেন? ক্লোরিনের বাইরে কয়টা আছে? 7টা না, ওর একটা ইলেকট্রন লাগে না, এই জন্য সবসময় 1 হইবে। ওকে, তো এটা যদি তুমি পারো তুমি দিয়ে দেবা। এবার তুমি দাগ দিবা, এবার তুমি যোগ করো ভাইয়া ক্যালসিয়ামের সাথে, এই ক্যালসিয়ামের সাথে যোগ করবা 2টা ক্লোরিন। আর আমরা জানি প্লাস 2টা ইলেকট্রন মাইনাস 2টা ইলেকট্রন কাটাকাটি, এটা আমরা জানি, তা বাদ না। এবার দাগ দাও, এবার এখানে ক্যালসিয়াম 2 প্লাস এর সাথে তুমি যোগ করবা 2টা Cl মাইনাস। এবার তুমি আমার জায়গা না আমি নিচে লিখি, হ্যাঁ, টান দিয়া লিখবা ক্যালসিয়াম Cl2, এইটা লিখে দেবা। এটা যদি তুমি পারো আলহামদুলিল্লাহ, একেবারে 3-এ 3 দিবে। মধুবন চানাচুর ফেভারিট, আচ্ছা ঠিক আছে। বলো ভাইয়া বুঝছো কিনা, এই কনসেপ্টটা ক্লিয়ার? এবার ঠান্ডা মাথায় বাংলা তুমি বানাই লিখতে পারবে না। পঞ্চম অধ্যায় একেবারে সোজা, পঞ্চম অধ্যায় সৃজনশীল আসলে যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ও কিন্তু আনসার দিতে পারবে না ভাইয়া। বলো ক্লিয়ার এটা? বলো, অসুবিধা আছে? পরীক্ষার ব্যাপারটা আমি পরে জানাবো না, প্রিপারেশন নাও ভালো করে, জানাবো না আমি। ভাইয়া বুঝছো কিনা বল, আমাকে একটু জানো। কনসেপ্টটা ক্লিয়ার? বানায় লিখতে পারবে না? বলো না, আমার লেখা লাগবে, কেমিস্ট্রিতে সব লেখা, বুঝছো? আমি তাহলে এই জন্য লিখতেছি না, জাস্ট তোমাদেরকে বুঝাই দিচ্ছি, কারণ এগুলো সব বানায় লেখা, কোনো মুখস্থ কিছু নাই এখানে, মুখস্থের কিছু নাই যে ভাই তোমার মুখস্থ করতেই হবে, এরকমটা না, বোঝার ব্যাপার। 1 নাম্বার অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং 2 এর নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে? ভাইয়া একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু অষ্টকের কথা বলছে, কনসেপ্টটা ক্লিয়ার করি। অষ্টক যদি বলে মানে বাইরে 8টা মিলাইতে হবে। অষ্টক কারা? ওই যে পড়াশোনা 18 নম্বর গ্রুপে যারা আছে ওদের বাইরে 8টা আছে না, তো এই 8টা হয় কিনা। আর একটা বলছে 2 এর নিয়ম, এই 2 এর নিয়ম মানে কি? মানে এটাকে বলা হয় দ্বিত্ব, এটাকে বলা হয় কি ভাইয়া? দ্বিত্ব, মানে বাইরে 2টা ইলেকট্রন। অষ্টক মানে কি? বাইরে 8টা, বাহিরে 8টি ইলেকট্রন। আর 2 এর নিয়ম হয়েছে কিন্তু ভাইয়া বাহিরে 2টি ইলেকট্রন, এই হয়েছে কিন্তু খেলা। এখন 1 নাম্বার অণুটির বন্ধন গঠন, বন্ধন মানে তোমার অবশ্যই কিন্তু যুক্ত করতে হবে। তাহলে 1 নম্বরে দেখো কি আছে এখানে, 1 নম্বরে দেখো সালফার মানে মনোডাইট্রাইড ট্রাইঅক্সাইড আছে,
এখন এইটা আসলে কোনটা মানে, এই অষ্টক নিয়ম মানে না দুইয়ের নিয়ম মানে, এটা তোমার আসলে দেখতে হবে কোনটা মানে। এখন অনেকে বলো ভাইয়া কেমনে করব, একেবারে সিম্পল। তুমি প্রথমে লেখো কি গ নাম্বারে যে উদ্দীপকে, খেয়াল করো 1 নাম্বার অণুটি হলো সালফার ট্রাইঅক্সাইড, নিচে এটি অষ্টক এবং 2 এর নিয়মের মধ্যে কোনটি মানে বা কোনটি প্রযোজ্য তা বর্ণনা করা হলো। এটা প্রথম লাইন। এরপরে তুমি দুইটা মানে দাগ এভাবে দিবা। আচ্ছা, এবার লেখা শুরু করবা। এরপরে ফার্স্টে তুমি যেটা করবা ভাইয়া গ নাম্বারে এই লাইন লেখার পরে তারপরে তুমি শুরুতেই এই সালফার যে ট্রাইঅক্সাইড আছে এটা তুমি একটু চিত্র আঁকবা। আচ্ছা আঁকো, চিত্র আঁকো, আগে চিত্র আঁকো। সালফার এখানে মেইন কি জানো, এই সালফার এই যে অক্সিজেনের সাথে 3 আছে, মেইন আছে কিন্তু সালফার। আচ্ছা তাহলে আমরা জানি প্রথমে থাকে হচ্ছে কিন্তু নিউক্লিয়াস, এটা আমরা জানি। ওকে, তারপরে হচ্ছে কিন্তু প্রথম কক্ষপথ, সালফারে কত 16, তারপরে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এটা এই যেটা। ওকে, তারপর আসছে কিন্তু ভাইয়া এটা করা দিলাম আমি। এই যে দেখো খেয়াল করো, তাহলে প্রথম কক্ষপথে আমরা জানি 2টা, পরের কক্ষপথে আমরা জানি হয়েছে কিন্তু ভাইয়া 8টা, আর আদি হয়েছে কিন্তু 10, সালফার হয়েছে কত ভাইয়া 16। তাহলে পরের কক্ষপথে 6টা বসবে, তবে এখানে কিন্তু খুব খেয়াল করতে হবে অক্সিজেন 3টা আসবে, তাহলে 3টা আলাদা রাখবা। তাহলে 6টার মধ্যে 3টা আলাদা রাখবা, 6টার মধ্যে 3টা তোমার আলাদা রাখতে হবে। 3টা আলাদা রাখে কেমনে, সালফারে কত 16 না, তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা আসছে 8টা, পরেরটা দেখো এই যে 2টা দিলাম, হ্যাঁ মানে হচ্ছে কিন্তু 6টা না। আচ্ছা 3টা আলাদা রাখা লাগবে। তাহলে আমি যদি 3টা আলাদা পাইয়া রাখতে যাই তাহলে বিষয়টা কেমনই জানি সন্দেহজনক। হুম, বিষয়টা ভাইয়া সন্দেহজনক না, বলো বিষয়টা কেমনই জানি আমি আমার খটকা খটকা লাগতেছে। আচ্ছা যাই হোক, এখানে 2টা দিলাম, এখানে 4টা দিলাম, আর এখানে 2টা দিলাম, এই 6টা দিলাম আমি। এটা হচ্ছে কিন্তু তোমার সালফার হয়েছে কিন্তু 16। এখন আমি আঁকলাম, এরপরে এখানে দেখতে পারতেছি অক্সিজেন ভাই ওরা 3টা দিচ্ছে, আমি জানি না কিসের লজিকে ওরা আসলে দিল, কিসের লজিকে ওরা দিল। তুমি যদি অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেনের বাইরে কয়টা আছে, 6টা আছে। অষ্টক পূর্ণ করার জন্য ওর কিন্তু 2টা লাগে, ওর কিন্তু কটা লাগে 2টা লাগে। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, খেয়াল করো, আমি যদি এখানে একটা অক্সিজেন আঁকি, সাপোজ এখানে একটা অক্সিজেন আমি দিলাম, আমি এখন আঁকতেছি প্রথম কক্ষপথে 2টা, আইরে এই যে প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী যে কক্ষপথে আমরা জানি পরের কক্ষপথে কয়টা, মানে 6 8 না, তাহলে পরের কক্ষপথে 6টা, তাহলে এই 2 এই 4 এই 6, কিছু বুঝছো, এটা কিন্তু অক্সিজেন, খেয়াল করো এখানে আরো একটা অক্সিজেন আনবা। তাহলে এটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে আমরা জানি 2টা, পরের যে কক্ষপথে 6টা, তাহলে এই 2 এই 4 এই 6, এটা কিন্তু অক্সিজেন ভাইয়া গেল। এটা এখানে একটা অক্সিজেন, কারণ SO3 বলছে। তাহলে এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে আমরা জানি 2টা, পরের যে কক্ষপথ এই 2 এই 4 এই 6, কিছু বুঝছো তোমরা, এটা কিন্তু অক্সিজেন। এই জিনিসটা কিছু বুঝছো, এখানে কাহিনী কি করছে, কাহিনী হয়েছে তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা। এইখানে যে 2টা, এই 2টা কিন্তু অক্সিজেনের না, এই 2টা কিন্তু সালফারের, তাহলে অক্সিজেন শুধু পাশে আইছে। আবার এই যে 2টা অক্সিজেনের না, কিন্তু ওর এই 2টা এও কিন্তু অক্সিজেনের না। বাট যখন অক্সিজেন 3টা একসাথে আসছে তখন কিন্তু এই অক্সিজেন অষ্টকপূর্ণ হয়ে গেছে, ও অষ্টকপূর্ণ হয়েছে, ও ভাইয়া অষ্টকপূর্ণ হয়েছে। কিন্তু ভাইয়া সালফার কিন্তু ওর বাইরে কিন্তু 6টা রয়েছে, তাহলে কাহিনী কি হলো, এখানে কি হইলো বলো, এখানে কিছু হইলো, আমার একটু বলো এখানে কিছু হয়েছে, আমাকে একটু বলো। যে অক্সিজেন তো আমি আনলাম, দেখো অক্সিজেন তো আমি আনছি তাই না, বলো এখানে কিছু হয়েছে, কিচ্ছু হয়েছে এখানে, আহ, বলো 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 এখানে তোমরা কিছু বুঝতে পারতেছো, বলো। আচ্ছা অনেকেই বলছে যে ভাইয়া জিনিসটা আমরা আসলে ক্লিয়ার না, যে আমরা এই জিনিসটা এখন পর্যন্ত বুঝে উঠতে পারি নাই যে এখানে আসলে কি কাহিনীটা ওরা করছে। ঠিক আছে,
তাহলে ভাইয়া তুমি চিন্তা করো, তুমি যদি একটু নর্মালি গেস করো, আমরা যদি এইভাবে সাজাইতে হবে, কিছু করার নাই। এখন তুমি একটু বুঝায় লাগবে ঠান্ডা মাথা, যে এই চিত্রে দেখা যায় বা এটা একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে দেখা যায় যে সালফার সালফারের সাথে অক্সিজেন কিন্তু যুক্ত হয়েছে, কিন্তু সালফারের বাইরে 6টা ইলেকট্রনই রয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এইখানে এই জিনিসটা, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড যেটা SO3, ও কিন্তু অষ্টক নিয়ম মানে না। অষ্টক নিয়মটা ভাইয়া মানে না। মানে তাহলে অষ্টক নিয়ম যদি মানতো, ওর বাইরে 8টা থাকতো না? 8টা আছে? নাই। তার মানে ও কিন্তু ভাইয়া কিন্তু অষ্টক নিয়মটা কিন্তু মানতেছে না। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, তাহলে যদি যদি ভাই অষ্টক, হ্যাঁ, অষ্টক নিয়ম মানেও, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যদি অন্যভাবে চিন্তা করি, আমরা যদি অন্যভাবে ভাইয়া যদি চিন্তা করি, অন্যভাবে চিন্তা করি, এখানে একটু ঝামেলা আছে, একটু পেস আছে। এটা অষ্টক নিয়ম মানবে না, বাট ভাইয়া এই জিনিসটা কিন্তু দুইয়ের নিয়ম মানবে। এটা কিন্তু দুইয়ের নিয়ম মানবে। এখন বলতে পারো ভাইয়া কিভাবে দুইয়ের নিয়ম মানবে, এরা তো বুঝতে পারলাম না। বলো তো সালফারের যোজনী কত বলতে পারো? আমাকে একটু জানাও, কালকে শিখেছিলাম। সালফারের যোজনী কত বলো তো? সালফারের যোজনী কত? অন্যভাবে এটা দুইয়ের নিয়ম, এটা অষ্টক নিয়ম জীবনও মানবে না ভাইয়া, জীবনও ভাইয়া মানবে না। বাট তুমি দেখো অন্যভাবে মানে কিনা। অক্সিজেনের বাইরে কয়টা আছে? 6টা। তাহলে 6টার ভিতর থেকে, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, পেয়েছি 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 পেয়েছি। কিরকম? তুমি যদি চিন্তা করো, এখানে এই দুইটা ইলেকট্রন যদি, এই দুইটা যদি এখানে আমি দিই, তাহলে এখানে 4টা। আবার এই দুইটা যদি আমি এখানে দিই, তাহলে এখানে 4টা। আবার এই দুটো যদি আমি এখানে দিই, তাহলে এখানে 4টা। তাহলে সাইডের আষ্ট্র আর সাইড হচ্ছে কিন্তু 12। তাহলে ওর বাইরে 12টা ইলেকট্রন হয়। 12টা ইলেকট্রন ওর সর্ববাহিরে, ওর কিন্তু তাহলে 12টা ইলেকট্রন হয়, তাই না? আর অক্সিজেনের যোজিত স্তরে 4 জোড়া, এক্ষেত্রে দুইয়ের নিয়ম। আচ্ছা, হুম, এটা কিন্তু ভাইয়া অষ্টক নিয়ম মানবে না, অষ্টক নিয়ম মানবে না। হ্যাঁ, 2 4 গুড। ভাইয়া তুমি খেয়াল করো, এই জিনিসটা কিন্তু অষ্টক নিয়ম মানবে না। তুমি চাইলে যদি এভাবেও তুমি জিনিসটা প্রুভ করতে পারো, যদি তুমি ইচ্ছা করো যে ভাই আমি এভাবে প্রুভ করবো। আবার যদি তুমি বলো, আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। আবার যদি বলো যে ভাইয়া আপনারটা হয় না আঁকাটা, এই আঁকাটা অন্যভাবে হবে, তুমি কয়েক ভাবে এটা করতে পারো। দেখো আমি একটু বুঝাই, বাট এটা অষ্টক নিয়ম জীবনও মানবে না। দেখো খেয়াল করো, যেটা আমি বুঝাচ্ছি। তাহলে এখানে কিন্তু তোমার কয়টা? এই যে 2টা। তাহলে 8 আর 2 10। তাহলে এখানে 2টা, এখানে 2টা, এই যে 16টা, এই যে সালফার। এখন আসি, এখানে অক্সিজেন আসবে, নিউক্লিয়াস প্রথম কক্ষপথে 2টা। আমরা জানি অক্সিজেনের বাইরে 6টা থাকে। তাহলে 6টার ভিতর থেকে, এখানে তো 2টা আছে, 6টার ভিতর থেকে এই 2টা এখানে দিছো 2, এই সাইড বাকি থেকে 2টা, বাকি 2টা এইখানে দিয়ে দাও। এইখানে দিছি। আবার এখানে একটা অক্সিজেন আনো, নিউক্লিয়াস প্রথম কক্ষপথে 2টা, এভাবে আকার সিস্টেম। এইটাই হচ্ছে মেইন আকার সিস্টেম। তাহলে এখানে 2টা দিলাম, এখানে 4টা দিলাম, বাকি থেকে 2টা, ওই 2টা এখানে দাও, এখানে দাও, দিছো। এটা কিন্তু একটা অক্সিজেন, এটাও কিন্তু একটা অক্সিজেন, 3টা অক্সিজেনের কথা বলছে। আচ্ছা, এটা কিন্তু ভাইয়া নিউক্লিয়াস প্রথম কক্ষপথে 2টা, পরেরটাতে বসবে কয়টা? 6টা। তাহলে এখানে 2টা, এখানে 2টা, 4টা, আর এইখানে 2টা দাও। দেখো এখন একটু খেয়াল করো, এখন ভাইয়া তুমি একটু খেয়াল করো। দেখো এটা কি জীবনেও অষ্টক নিয়ম মানবে? তুমি বল। কারণ সালফারে দেখো অক্সিজেন অষ্টক নিয়ম মানছে ভাইয়া, কিন্তু সালফার মানে নাই। কারণ ওর বাড়া এখন 4টা আছে, এখানে 4টা আছে, এখানে 4টা আছে, টোটাল কিন্তু আমরা দেখতে পারতেছি সালফারের বাহিরে 12টা ইলেকট্রন আছে। তার মানে যা কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে না। ক্লিয়ার? এটা কিন্তু অষ্টক নিয়ম মেনে চলবে না, বাস শেষ। আর দুইয়ের নিয়মটা জিনিসটা আমি একটু বুঝি না এখানে, তোর আসলে কিভাবে লাগছে জিনিসটা? দুইয়ের নিয়মের মধ্যে কোনটা প্রযোজ্য হবে? একটা তো প্রযোজ্য, অষ্টক নিয়ম প্রযোজ্য হইবে না। এখন দুইয়ের নিয়মটা ক্লিয়ার না, আমি ক্লিয়ার না এখনো। তোমরা এখন লাগবা যেহেতু সালফার ট্রাইঅক্সাইড অষ্টক নিয়ম মেনে চলে না, এটা দুইয়ের নিয়ম প্রযোজ্য, মানে এটা দুইয়ের নিয়ম মেনে চলে। বাট আমি এখন এটা ক্লিয়ার হতে পারতেছি না, কিন্তু আঁকতে হবে এইভাবে। ওকে, মোটামুটি হলে একটা আন্দাজ পাইছো, একটা বুঝ হইছে। আচ্ছা, যদি বুঝে থাকো, পরে আসি পরেরটা। এটা একটু খেয়াল করি আমরা। এই যে দেখো, খেয়াল করো,
গ নাম্বারে প্রথম যৌগটিতে তাপ প্রদানের লেখচিত্র। এই তাপ প্রদানের লেখচিত্র দ্বিতীয় অধ্যায় শিখেছি, এখানে আমি আর শিখাবো না। কারণ এই যে দেখো সোডিয়াম ক্লোরাইডের একটা যৌগের গলনাঙ্ক দেওয়া আছে এত, স্ফুটনাঙ্ক দেওয়া আছে। আমরা জানি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেওয়া থাকলে আমরা কিন্তু গ্রাফের মাধ্যমে জিনিসটা করতে পারি। মনে পড়ে কিছু? মনে পড়ে? এই যে এক্স মানে আমরা কিন্তু এক্স এবং ওয়াই এভাবে কিন্তু আমরা ঘরকার আইকা তাপ প্রদানের লেখচিত্র কিন্তু আমরা রাখতে পারি, যে এটা 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 এটা। মনে পড়ে? দ্বিতীয় অধ্যায় শিখেছি, এখন আমি শিখাবো না, এটা পারবা সবাই। পড়ে আস পড়ে আস। প্রথম ও দ্বিতীয় যৌগ দুইটির বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। এখন এই জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, আয়নিক যৌগগুলো আমরা জানি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে থাকে। এবং এই জিনিসটা গ নাম্বারটা, এটা অষ্টম অধ্যায় আছে না, নবম অধ্যায়, অষ্টম অধ্যায় কিন্তু তোমার পড়া, অষ্টম অধ্যায় কিন্তু পড়া এখানে দিছে। ওকে, এটা গেল আমাদের অষ্টম অধ্যায়। দেখাই দেবো অনেক তোমার এখানে অ্যানো রাখতে হইবে, ক্যাথোড রাখতে হইবে, পাত্র রাখতে হইবে, বোঝো না? এই কারণে ওটা আমি পরে দেখাবো। পরে আসি, এটা দেখো, এ আছে মৌল পর্যায় 2 গ্রুপ নাম্বার 1। অনেকে বলে ভাইয়া এটা বের করতে পারি না। তুমি যদি বের না করতে পারো ভাইয়া, তাহলে তো তুমি তো ভুল জগতে আছো। দেখো পর্যায় 2, তাহলে আমরা এখানে 2 দিলাম, আর গ্রুপ 1। আচ্ছা, আমরা জানি যদি 2 পর্যায় মানে 2s গ্রুপ 1, তাই না? তাহলে 2s1 এস থেকে শুরু করবা। আচ্ছা, তাহলে এখন 2s এর আগে কি হয়? আমরা 1s2 2s2, এই যে 1s2 2s1, 1s2 এর পরেই তো 2s শুরু হয়। তাহলে 1s2 এর পরেই তো তোমার 2s শুরু হয়। তাহলে দেখো 2 এর 1 কত ভাইয়া? 3। তাহলে 3 কার? লিথিয়াম না? তাহলে এ মৌলটা হয়েছে কিন্তু ভাইয়া লিথিয়াম, এটা হয়েছে কিন্তু ভাইয়া লিথিয়াম। এটা আমাদের গেল। বিতে আসি, পর্যায় 2 গ্রুপ নাম্বার 17। ভাইয়া যদি তুমি গ্রুপ দেখো 15 16 17, তার মানে শিওর তোমার এখানে 10 যোগ করতে হবে, 10 বিয়োগ করতে হবে। মানে 17 থেকে তুমি 10 বাদ দাও, তাহলে কত? 7। এই 7 নিয়ে কাজ করো, দেখি কি হয়। খেয়াল করো জিনিসটা বের করার সিস্টেম। যেহেতু পর্যায়ে 2 আছে, তার মানে খেয়াল করো 2 দ্বারা শুরু হবে, 2 দ্বারা শুরু হবে। তাহলে দেখো, তাহলে 2s 2p, আমরা এস এ জানি সর্বোচ্চ 2টা বসে, আর 2pর মাথায় কত বসবে? এই যে দেখো 17 তো এখানে 10 গেলে 7 থাকে, 7-এর মধ্যে 2টা বসাইছি, বাকি থেকে 5টা ডান। এখন এর আগে কি হবে তুমি চিন্তা করো, 1:2 হবে, 1:2, বাস শেষ। কারণ আমরা জানি এই এস এর পরে যদি পি থাকে, তাহলে ওদের মাথায় যা আছে এরই সাথে এটা তো যোগ করতে হবে, তারই সাথে 10 যোগ করতে হবে, এটা নিয়ম ভাইয়া। তাহলে দেখো 2 আর 2 6 আর 5 কত? মোটামুটি ভাবে 9 কেটা ভাইয়া বলো তো? ফ্লোরিন। তাহলে এটা হচ্ছে কিন্তু তোমার ফ্লোরিন, এই বিটা হচ্ছে কিন্তু তোমার ফ্লোরিন। বের করা শেখো। সি নাম্বার দেখো 3 নাম্বার পর্যায়ে গ্রুপ 15 আছে, তার মানে 10 বিয়োগ করতে হবে, তাহলে 5 থাকে, ওই 5 নিয়ে কাজ করবা। কিন্তু 3 নাম্বার পর্যায়ে, আচ্ছা 3 নাম্বারে আমরা জানি ভাইয়া 3s 3p 3d থাকে, তাহলে এখানে তুমি 10 বিয়োগ করলে 5 থাকে, তাহলে এখানে দেবো 2, পিতে দেবো 5, ডান শেষ। এখন তার আগে কি হবে? 1s শুরু হবে, তাহলে 1s2 2s2 2p6, বাস নিয়ম। এখন তুমি হিসাব করো, 2 4 10 12 12 আর 5 কত? 17। এটা তাহলে শিওর ক্লোরিন ভাইয়া, এটা শিওর আমি যে এটা হচ্ছে কিন্তু ক্লোরিন। গেল এটা। পরে আসি দেখো, এই যে 3 আছে 3 নাম্বার পর্যায়ে 17 নাম্বার, 17 মানে 10 বিয়োগ করতে হবে, 10 বিয়োগ করলে কত থাকে ভাইয়া? তোমার 7 থাকে, কিন্তু 3 নাম্বার পর্যায়ে। আচ্ছা, তাহলে যদি তোমার 3 নাম্বার পর্যায়ে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা কত হইবে? এটা বের করা শিখতে হবে ভাইয়া। 3s আমরা জানি 3s 3p 3d আসে, 3d আমরা নিব না, লাগবে না। ওখান থেকে 10 বিয়োগ করলে 7, 7-এর মধ্যে এস অরবিটালে আমরা জানি 2টা দিতে হয় 5, বাস। আমরা 1s থেকে শুরু করবো, 1s2 2s2 2p6, বাস। তাহলে 2 4 10 12 17। সরি ভাইয়া, এটা ক্লোরিন হয় কেমনে ভাইয়া? এটা ফসফরাস হবে 15 না, এটা ফসফরাস হবে। দেখো আমার একটু মিস্টেক হয়েছে, এইটা হবে কিন্তু তোমার ক্লোরিন, এটা হবে কিন্তু ক্লোরিন, এটা হবে তোমার ক্লোরিন। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো তোমার বের করতে হবে। এখন আসি দেখো, এ ও বি মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে দেখাও। তাহলে এ এবং বি, এতে আছে লিথিয়াম আর বিতে আছে কিন্তু ফ্লোরিন। লিথিয়াম ফসফরাস হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লিথিয়াম এবং ফ্লোরিন। তাহলে তুমি এখন বলবা ভাইয়া এইটা যদি আমরা করতে চাই আমরা কোন সিস্টেমে করব? সিস্টেম সোজা, আমি তোমাকে যে নিয়মটা শিখাই দিছি, তুমি ধরো এখন তুমি আনসার লিখবা, হ্যাঁ পরীক্ষা আসলে আনসার লিখবা, তুমি প্রথমে লিখবা উদ্দীপকে এ এবং বি মৌলদ্বয় হলো যথাক্রমে, বা একটু যদি বানায় লিখতে পারো, যত বেশি লিখবা, যত খাতা ভরতে পারবো ততই মার্ক। তুমি লিখবা উদ্দীপকে এ মৌলটি 2 নাম্বার পর্যায়ে এবং 1 নাম্বার গ্রুপে অবস্থিত, যা আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু লিথিয়াম। অপরদিকে বি মৌলটা 2 নাম্বার পর্যায়ে এবং 17 নাম্বার গ্রুপ অবস্থিত, যা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে কিন্তু ফ্লোরিন। এটা গেল প্রথম স্টেপ।
দ্বিতীয় স্টেপে তুমি এই লিথিয়াম এবং ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবা। চতুর্থ অধ্যায় কিন্তু বলছিলাম না পদার্থ অধ্যায় যে মানে সৃজনশীল ক্লাসে যে ভাইয়া প্রত্যেকটা সৃজনশীলের গ নাম্বারে তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে। এবার মাথায় রেখো পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে প্রথমে। ওকে, তাহলে আমরা লিথিয়াম ইলেকট্রন বিন্যাস করি, এটা লেখা লাগবে। লিথিয়াম আমরা দিলে 3, তাহলে 1:2s1 ডান। তারপর আসছে কিন্তু ভাইয়া ফ্লোরিন হচ্ছে কত ভাইয়া 9, তাহলে 1:2s2 2p কত 2 না, এই যে 5 ডান। ইলেকট্রন বিন্যাস শেষ। এরপর আমরা কি করব, এই লিথিয়াম এবং ফ্লোরিনের তোমার ডায়াগ্রাম আঁকতে হবে, মানে গোলা দিয়ে কিন্তু আঁকতে হবে, পারবা না? এরপর তুমি দেখবা। আচ্ছা, তাহলে এখানে চেতা কে? লিথিয়াম চেতা না কে চেতা এটা বলো এখানে? আর লিথিয়াম চেতা না ফ্লোরিন চেতা? আমরা একটা কাজ করি, আমরা ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে? তাহলে এটা ধরো ফ্লোরিন, এই একটা, এই যে এটা, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে কিন্তু তোমার নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে 2টা, পরেরটা বসবে কেটা? ফ্লোরিনে কত ভাই 9, তারপরে বসবে 7টা, তাহলে 2, এই 4, 6, এই 7। আচ্ছা এটা গেল। আর এটা গেল ফ্লোরিন, আর কে? লিথিয়াম। আচ্ছা তাহলে আমরা জানি এটা এটা এই যে দেখো, তাহলে খেয়াল করো এখানে আমরা জানি নিউক্লিয়াস বসে, তাহলে প্রথম কক্ষপথে 2টা, বাকি থেকে একটা এখানে বসবে। এটা কি ভাইয়া? এটা হচ্ছে কিন্তু তোমার লিথিয়ামের কত 3। দেখো এই দুইজনকে তুমি কাছাকাছি বসাবা। এরপর যদি তুমি পারো আর একটু, দুইজন কাছাকাছি বসে এখানে একটা প্লাস দিবা, মানে আমি দুইজনকে যুক্ত করলাম। এবার যদি পারো এখানে একটা টান দিয়া আবার একটা চিত্র এঁকে দেবা, একেবারে গা ঘেসে, যদি পারো সম্ভব হয়, তাহলে এইভাবে দিলেও হয়। এবার তুমি কি করবা, জাস্ট দেখাই দেবা যে না এখানে এই লিথিয়াম ও কি কি করবে, ওর বাইরে একটা আছে, ও যদি একটা কাউকে দিয়ে দেয় তাহলে ওর এই সর্ববাহিরে স্তরটা থাকতেছে না, তখন ও দিতে হবে। ওকে, তো একটা দিয়ে দিছে ওরে, আর অপরদিকে ফ্লোরিন লাগে একটা, ওই একটা গ্রহণ করে ও অষ্টক পূরণ করছে, ও দিতে হয়েছে। এই লেখাটা সুন্দরভাবে ডায়াগ্রামটা আঁকার পরে তোমার বাংলা লিখে দেবা, পারবা না? হ্যাঁ রেকর্ড তো অবশ্যই থাকবে, রেকর্ড ক্লাস ডান। এবার আসছে কিন্তু ভাইয়া পরেরটা দাস, সি ও ডি দ্বারা গঠিত যৌগের পোলার দ্রাবকের দ্রবণীয়তা। সি এবং ডি ভাইয়া মানে এখানে ফসফরাস এবং ক্লোরিন, এই পোলার দ্রাবকের দ্রবণীয়তা বিশ্লেষণ করো। তাহলে ফসফরাস আর ক্লোরিন মিললা আমরা জানি ফসফরাস ট্রাইক্লোরাইড হয় আর পেন্টাক্লোরাইড হয়, তাই না? তো এটা আসলে কিন্তু পোলার দ্রবকে দ্রবীভূত হইবে না। কেন হইবে না? পানির চিত্র রাখতে হবে। আচ্ছা ভাই আজকে ক্লাসটা আমি এখানেই রাখতেছি, আগামীকালকে বা রসায়নের যেদিন ক্লাস রুটিনে, সেই দিনের শুরুতে আমি এখানে যে কয়টা আছে, বাকি যে কয়টা আছে আমি দেখাবো অনেক তোমাদেরকে। আজকে গলা ব্যথা বেশি করতেছে, সো রসায়নের যে ক্লাস তখন যে অন্য একটা চ্যাপ্টার আমরা শুরু করব, শুরু করার আগে একটু আধা ঘন্টা এটার প্রতি টাইম দিব অনেক, তাহলে আমাদের বাকিটা ক্লিয়ার হবে অনেক। ওকে, সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। অসুবিধা আছে? গলাটা ব্যথা করতেছে, গলা প্রচুর ব্যথা করতেছে, কথা বলবো তোমাদের সাথে মন খুলে, এই মন খুলে পারতেছি না। দেখো না কথা কেমন কেমন জানি, মানে একটু কিভাবে জানি আমার কাছে ভালো লাগছে না, পড়ানোর স্টাইল আমাদের ভালো লাগছে। বায়োলজিতে অ্যাড করেন এমনি নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।